আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা? কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। সবকিছু ঠিকঠাক শুনতে পারছো কিনা? মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের আজকে তৃতীয় ক্লাস এবং সবাইকে স্বাগতম। এন্ড সবার পড়ালেখা কেমন চলছে? পড়ালেখা কি শুরু করছো নাকি শুধু ক্লাসই করতেছো? আজকে মনে হয় তোমাদের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা কারা কারা দিচ্ছ? প্রথম দিকে 2-1 দিন টেকনিক্যাল প্রবলেম থাকবে, এগুলো সব সলভ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ডে বাই ডে মনে করো ইজিয়ার হয়ে যাবে। ওকে, তো তোমাদের সব বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আমরা হচ্ছে বন্ধুরা সবাই আসলে এই ক্লাসটা শুরু করে দিব, 1 থেকে 2 মিনিটের ভিতরেই আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো আজকে মেইনলি হচ্ছে আমরা একটু ডিটেলস আলোচনায় যাব। এতদিন তো জাস্ট একটু এমসিকিউ নিয়ে পড়াশোনা করতেছিলাম। আজকেরটাতেও এমসিকিউই বেশি, বাট হচ্ছে কিছু জ্ঞান অনুধাবন পড়ালেখা আছে। প্রথম 5-6টা ক্লাস দেখবে শুধু থিওরির উপরেই যাচ্ছে। আচ্ছা, এক্সাম হচ্ছে কেমন হইছে, যারা যারা দিতে পারছো এক্সামটা কেমন হইছে ভাইকে জানায়ও। এন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা এক্সামের, তাও ভাইকে জানায়ও। ওকে ওকে, অনেকেই ভালো মার্ক পাইছে। মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম 21, হাফিজুল ইসলাম 21, ঠিক আছে। 22 পাইছে, 23 পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই। ওকে, সো সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে প্রথম দিকে এক্সাম দাও, প্রথম দিকে অনেকেই পারবা না, খারাপ করবা। 3, 4, 5 এরকম অনেকেই পাইতে পারো, হতাশ হওয়ার কিছু নাই। বুঝতে পারছো? সো প্রথম দিকে খারাপ হইতেই পারে, কারণ অনেকে বুঝে উঠতে সময় লাগে বা পড়াগুলা ধরতে সময় লাগে। সো এটা নিয়ে কোনো ঝামেলার কোনো কারণ নাই। আচ্ছা ভাই, টপিকের বাইরে ছিল কিছু। আচ্ছা, সমস্যা নাই। টক ছিল কিছু, এটা মানে একটা আইসা পড়ছে। আচ্ছা, ফেরোম্যাগনেটিকটাও দিয়ে দিছে, হ্যাঁ। ওকে, সমস্যা নাই, আমি দেখবো না এই প্রশ্ন। ওকে, এক্সাম যারা দিতে পারো নাই এখনো সময় আছে, পারবে। ওকে, নাবিল আছে জি। তো আমরা শুরু করি। তো একটু খেয়াল করো, আমরা এস ব্লক মৌল নিয়ে ডিটেলস আলোচনা করব। এটা আমাদের একটা ক্লাস লাগতে পারে বা 2টা ক্লাসও লাগতে পারে। 2টা ক্লাস লাগার সম্ভাবনাই বেশি। এটা হচ্ছে তোমাদের ক্যাপাবিলিটির উপরেই ডিপেন্ড করবে। আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, শুরুতেই যেহেতু ক্লাস শুরু করতেছি, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমার শুক্রবার 10টা একটা ক্লাস ছিল, হ্যাঁ। শুক্রবার 10টায় একটা ক্লাস ছিল তোমাদের সাথে। সো শুক্রবার মানে হচ্ছে 1 সেপ্টেম্বর আমি একটু দেশের বাইরে যাব। 1 থেকে 5 সেপ্টেম্বর আমি বাংলাদেশে থাকবো না, একটু দেশের বাইরে যাব। তো এই কারণে আমি যে ডিসিশনটা নিচ্ছি যে আগামীকাল তোমাদের তো শুরু হয় না, বৃহস্পতিবার তোমরা ফ্রি আছো সকাল 9টায় বা 10টায়? বৃহস্পতিবার বা আগামীকাল তোমরা ফ্রি আছো? আগামীকাল সকালে ফ্রি আছো? মানে ভাইয়া চাচ্ছিলাম হচ্ছে মিস না দিয়ে একদিন আগায় দিতে, যেহেতু এখনো মানে ক্লাস মিস দেওয়ার কোনো কারণ নেই। তো সকাল 9টায় কোনো প্রবলেম হবে? 9টায় কোনো প্রবলেম হবে না? 9টায় কোনো প্রবলেম হবে? সেইটার পিছনেও কিছু কারণ আছে। কারণ হচ্ছে আমার লাইফে প্রথমবার হচ্ছে বিদেশ যাত্রা, বুঝতে পারছো? এর আগে আমি কখনো দেশের বাইরে যাই নাই। তো কালকে ব্যাংকে কিছু কাজ আছে, আরো কিছু ফর্মালিটিস আছে, এই কাজগুলো আমার 11টা থেকে করতে হবে, হ্যাঁ। তো তোমাদের কাছে এই কারণে চাইয়ে নিচ্ছি, মানে 9টা অনেক, মানে অনেক সকাল না, ঠিক আছে? তোমরা কিন্তু হচ্ছে কয়েকদিন আগেই এসএসসি দিছো, ঠিক আছে? তো তোমরা ভোর 6টা বাজে ওইটাই পড়তে বসতো তখন। তো 9টায় এইটুকু একটু কনসিডার করো। মানে হচ্ছে ভাইয়ার সমস্যা না থাকলে ভাইয়া হচ্ছে 10টায় দিতাম, হ্যাঁ। 9টায়, ওকে। 9টায় রাখি, 10টা কেউ আবদার করো না। ভাইয়া চাইলে 10টায় নিতে পারতাম, বাট ভাইয়ের কিছু কাজ আছে। আর বেশি সকালও দেই নাই, কারণ হচ্ছে বেশি সকাল দিলে অনেকে ঘুম থেকে উঠতে পারবে না, হ্যাঁ। তাহলে আমাদের আজকে তো ক্লাস হচ্ছেই, শুক্রবার সকাল 10টার ক্লাসটা আগামীকাল, বৃহস্পতিবার মানে কি কালকে, আগামীকাল, হ্যাঁ, 31 অগাস্ট, আগামীকাল। সব বন্ধুদের বইলা দিও
তোমাদের যদি হচ্ছে কোনো ফেসবুক গ্রুপ থাকে 31 অগাস্ট ক্লাস, হ্যাঁ, তো এটা কনফিউজিং এর কোনো কারণ নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, কোথায় যাবেন ভাইয়া? ঠিক আছে, সেটা গেলেই বুঝতে পারবা কোথায় যাচ্ছি। ঘুরতে যাচ্ছি, আর কিছুই না। তাহলে এস ব্লক মৌল নিয়ে আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে তো কমন ভাবে আলোচনা করছিলাম, আমরা পড়ায় ফিরি। হ্যাঁ, সবাই একটু নোট খাতা ওপেন করো। আর এক্সাম কিভাবে দিবে এটা একটা ভিডিও আজকে গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমি আমাদের গ্রুপের যে আশ্বাস আছে, তোমাদের আশ্বাস ভাইয়া, ওকে বলে দিব যে এক্সাম কিভাবে দিতে হয় একটা ভিডিও বানায় দিতে। তো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই, এক্সামের একটা লিংক আছে। হ্যাঁ, ওকে, এক্সামের একটা লিংক আছে। সো অনেকখানি সময় নষ্ট হয়ে গেছে, প্রায় হচ্ছে আমরা 5-6 মিনিট আলোচনা করে ফেলছি। আসো, ঠিক আছে, আসো আমরা একটু পড়ায় ফিরি। ওকে, আমরা পড়ায় ফিরি, খেয়াল করো। তো এস ব্লক মৌল, এস ব্লক মৌল কারা? আমরা জানি গ্রুপ 1, ঠিক আছে। গ্রুপ 1 এ কয়টা মৌল আছে? 7টা। প্লাস গ্রুপ 2, আমি আজকে একদম ধীরে ধীরে পড়াবো। হ্যাঁ, আমার শরীরটাও একটু দুর্বল। এখানে কয়টা? 6টা মৌল আছে। প্লাস হিলিয়াম, এই টোটাল 14টা মৌল। ঠিক আছে, টোটাল 14টা মৌল হচ্ছে এস ব্লক। সো আসো একটু ছোটবেলায় ফিরে যাই, এগুলোর ইলেকট্রন বিন্যাসগুলো দেখি। গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে এদের কি দেখবো? ইলেকট্রন বিন্যাস। সো আমরা তো সবাই জানি হাইড্রোজেন, খেয়াল করো, হাইড্রোজেন আমরা বলতে পারি এটার ইলেকট্রন বিন্যাস কি? 1s1। তারপর আমরা লিথিয়াম, আমরা কি বলবো? একটা নিষ্ক্রিয় গ্যাস নিয়ে নিব হিলিয়াম, তারপরে বলবো 2s1। আচ্ছা, সোডিয়াম, আমরা কি করব? সোডিয়ামের আগে, সোডিয়াম কত পারমাণবিক সংখ্যা? 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 11। তা আমরা কি করব? একটা নিষ্ক্রিয় গ্যাস নিয়ন নিয়ে নিব। নিয়ন, নিয়নে কয়টা ইলেকট্রন চলে গেল ভাইয়া? নিয়নে কয়টা ইলেকট্রন চলে গেল? 10টা। সবাই একটু খেয়াল করবে, নিয়নে কয়টা চলে গেল? 10টা। তাহলে কি হবে? 3s1। কেন 3 লিখতেছি দেখো, পর্যায়ে 3, পর্যায়ে 3, তাই 3s1। তারপর পটাশিয়াম, তো আমরা কি বলবো? আর্গন, 4s1, একদম ইজি। তারপর রুবিডিয়াম, রুবিডিয়াম, সো এটা কি করব আমরা? ক্রিপ্টন, 5s1। তারপর সিজিয়ামটা কি বলবো? সিজিয়াম, জেনন, 6s1। আচ্ছা, আমি ফ্রান্সিয়ামটা ভাইয়া পড়াবো না। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া ফ্রান্সিয়ামটা কেন পড়াবেন না? কারণ ফ্রান্সিয়ামটা অনেক হাইলি রিঅ্যাক্টিভ, তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয় মৌল সম্বন্ধে দাদা যখন গুণগত রসায়ন পড়াবে আর একটু ডিটেলসে জানতে পারবা। তেজস্ক্রিয় কারা? যারা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলা নিঃসরণ করে। বুঝতে পারছো? যেমন আলফা রে, বিটা রে, গামা রে, এই ধরনের রশ্মিগুলা যারা নিঃসরণ করে তাদেরকে আমরা কি বলি? তেজস্ক্রিয় রশ্মি। তো তেজস্ক্রিয় রশ্মিকে আমরা হচ্ছে, আমরা কি পড়তেছি এই চ্যাপ্টারটা? আমরা কি পড়তেছি? প্রপার্টিজ, তাই না? মানে কিছু কমন প্রপার্টি, মানে যে এলিমেন্ট গুলা আছে বা যে মৌলগুলা আছে এদের কিছু কমন বৈশিষ্ট্য আছে। বুঝতে পারছো? তো এদের কমন বৈশিষ্ট্যগুলা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো তখন যদি তেজস্ক্রিয় আনি অনেক ডিফিকাল্টিজ আইসা পড়বে, তখন কমন ফালাইতে পারবো না বৈশিষ্ট্যগুলা, অনেক কিছু ঝামেলা আইসা পড়বে। আর আমাদের লেভেলে ওই ফ্রান্সিয়ামের যে এক্সট্রা যে ইনফো গুলা আছে ওইগুলা লাগবে না, একাডেমিক বলো অ্যাডমিশন বলো, সেই কারণে আমরা যাচ্ছি না। গ্রুপ 2 এর ইলেকট্রন বিন্যাস গুলাতে যদি যাই, গ্রুপ 1 এ কারো কোনো কনফিউশন আছে ইলেকট্রন বিন্যাস গুলাতে? ইয়েস অর নো বইলো সবাই, কারণ এগুলো আমরা আগেও পড়ছি। আজকে জাস্ট একটু প্র্যাকটিস, ওয়ার্ম আপ আছে না পড়ালেখা শুরুর আগে, জাস্ট ওয়ার্ম আপ, এই মৌলগুলাকে চিনে নেওয়া। তো এগুলা একটু দেখে নিব। তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, গ্রুপ 2 এর এলিমেন্ট গুলা একদম মুখস্থ করে ফেলবা আজকে। আমরা কি বলবো? আমাদের কি আছে? সো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 2s2, 2s2। বা হিলিয়াম বলতে পারো, 2s2 বলতে পারো। ওকে, হিলিয়াম 2s2 বলতে পারো, যেহেতু আমরা নিষ্ক্রিয় গ্যাসের প্যাটার্ন। তারপর ম্যাগনেসিয়াম, সেম ভাবে
সো এখানে কি বলবো আমরা, নিয়ন। ক্যালসিয়াম, ক্যালসিয়ামটাকে আমরা কি বলবো, আর্গন। কত হবে বলো তো, বলো 4s2। স্ট্রনশিয়াম কে আসে, ক্রিপ্টন। কেন এইভাবে পড়াচ্ছি, কারণ ইলেকট্রন বিন্যাস গুলো ইজি। 5s2। ব্যারিয়াম, ব্যারিয়াম, ব্যারিয়াম। ওকে, 6s2। ভাই রেডিয়াম পড়াবেন না? না ভাই রেডিয়াম পড়াবো না, কারণ রেডিয়ামও কি কোন ক্যাটাগরিতে পড়ে, রেডিয়াম কোন ক্যাটাগরিতে পড়ে বলো তো। রেডিয়ামটা কেন পড়াবো না, রেডিয়ামটা কোন ক্যাটাগরিতে পড়ে সবাই একটু বলো। তেজস্ক্রিয়র ক্যাটাগরিতে পড়ে, রেডিও অ্যাক্টিভ। বুঝা গেছে? সো রেডিও অ্যাক্টিভ নিয়ে আমরা কমন প্রপার্টি সাজাইতে পারবো না। আই রিপিট, রেডিও অ্যাক্টিভ নিয়ে আমরা এই যে এদের কিছু কমন বৈশিষ্ট্য আছে, এই গ্রুপের মৌলগুলার এদেরও কিছু কমন বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি, এই যে আমরা যে আলোচনা করব কমন বৈশিষ্ট্যগুলো, ধরো বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করে, যেমন বেরিলিয়ামকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করাও যেমন ধরনের আচরণ করবে বা যেমন ধরনের বিক্রিয়া দিবে, ঠিক সেম ভাবে তুমি স্ট্রনশিয়ামকে বিক্রিয়া করাইলেও সেম আচরণই করবে, মানে সেম ক্যাটাগরির রিঅ্যাকশন দিবে। হয়তোবা কেউ ফাস্ট, কেউ একটু স্লো বিক্রিয়া করবে, বাট একই ধরনের বিক্রিয়া করবে। দেখা গেছে ও পানির সাথে বিক্রিয়া করে হয়তোবা হাইড্রোক্সাইড তৈরি করবে, ও হাইড্রোক্সাইড তৈরি করবে। ও দেখা গেছে পানির সাথে বিক্রিয়া করে একটা বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, ও পানির সাথে বিক্রিয়া করে একটা বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। এগুলা কি কমন প্রপার্টি, মানে একই ধরনের বৈশিষ্ট্য। যে কিছু বৈশিষ্ট্য আছে না, দেখা গেছে ক্লাসে যখন আমরা পড়ালেখা করি বা পরীক্ষার হলে যাই, দেখা গেছে গুটি কয়েক কিছু বন্ধু ছাড়া অনেকেই আমরা পারতাম না, ঠিক আছে? মানে সামনের বন্ধু আর পিছনের বন্ধুর খাতাই হচ্ছে মনে করো আমাদের শেষ সম্বল ছিল। এটা কি ছিল, আমাদের অনেকগুলো স্টুডেন্টের কমন প্রপার্টি। কার কার প্রপার্টি এমন ছিল যে সামনের বন্ধু যদি না পারে বা পিছনের বন্ধু যদি না পারে, তাহলে দেখা গেছে হচ্ছে তোমার পরীক্ষার ওই দিনটা একদম মাঠে মারা যাবে। সামনের বন্ধু পারলে, পিছনের বন্ধু পারলে তুমিও পারবা, কমন প্রপার্টি। বুঝে গেছেন? সো ব্যাপারটা অনেকটা এইরকম যে আমরা হচ্ছে কিছু কমন প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো দেখা গেছে হচ্ছে এই সামনের জন যেমন আচরণ করে, পিছনের জন্য তেমনই আচরণ করে। আমরা একটু নস্টালজিক হয়ে গেছি। ওকে, আমার এখনো মনে আছে যে আমি 9-10-এ কেমিস্ট্রি বুঝতাম না, তোমরা যেমন অনেকে বুঝো না। আমি কেমিস্ট্রিটা আসলে বোঝা শুরু করছি এইচএসসি তে আইসা। আই রিপিট, একটু গল্প করি, হ্যাঁ। কেমিস্ট্রিটা বোঝা শুরু করছি কখন আইসা ভাই? কেমিস্ট্রিটা বোঝা শুরু হয়েছে হচ্ছে এইচএসসি তে আসার পরে। 9-10-এ মেট্রিক তাহলে কিভাবে পাশ করছি ভাই, গোল্ডেন পাইছে। আমার সামনে একটা বন্ধু ছিল, আমার বন্ধুর নাম ছিল মনোয়ার হোসেন রানা। ও কেমিস্ট্রি অনেক ভালো পারতো। আমি 9-10-এ শুধু কেমিস্ট্রি মুখস্থ করতাম, মানে আমার বোঝানোর মতো কেউ ছিল না, ঠিক আছে? আমার মনে আছে আমি 2টা বা 3টা সৃজনশীল পুরোপুরি ওর থেকে দেখছিলাম। তো ওইটা যদি না হইতো, মেট্রিকে কেমিস্ট্রিতে এ প্লাস তো দূরের কথা, এ মাইনাসও জুটতো না। বুঝে গেছে? তুমি বুঝো মানে 2টা সৃজনশীল একটা বন্ধু হেল্প করা মানে কি। ওকে, সো এই কারণে হচ্ছে তোমরা এতদিন বুঝো নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখন আস্তে ধীরে ট্রাই করো, চেষ্টা করতে থাকো, লেগে থাকলে বুঝতে পারবাই। বুঝে গেছে? আর এটা আগে থেকে যদি নেগেটিভিটি মাথায় নিয়ে রাখো অনেকে, যে ভাইয়া কেমিস্ট্রি কঠিন, কেমিস্ট্রি বুঝতে কষ্ট হয়, বা কেমিস্ট্রি জিনিসটা দেখলেই যেন কেমন কেমন লাগে, তাইলে তোমার বুঝতে একটু কষ্ট হবে। যদি একটু পজিটিভ চিন্তা রাখো, হ্যাঁ আমি হচ্ছে কিছু পরিশ্রমী ভাইয়ের কাছে পড়তেছি, যারা বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে পরিশ্রম করে বোঝানোর জন্য, যারা এফোর্ট দেয়, ওই ধরনের ভাইয়াদের কাছে পড়তেছি, তারা আমাদেরকে বুঝাইতে হেল্প করবে, তাইলে দেখবে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, আমরা তোমাদের জন্য পরিশ্রম করবো ইনশাল্লাহ, তোমাদের কেমিস্ট্রি নিয়ে ঝামেলা নাই। তো এটা ছিল ইন্ট্রো, জাস্ট হচ্ছে আমরা এই প্রপার্টি গুলা নিয়ে আলোচনা করব, গ্রুপ 1 আর গ্রুপ 2 এর যে মৌলগুলা। তো প্রথমতেই আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আবরণী প্রভাব। আবরণী প্রভাব বা ইংলিশে যেটাকে বলে শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট বা আবরণী প্রভাব। আচ্ছা, শিল্ড বুঝো তোমরা? শিল্ড, শিল্ড মানে কি? ধরো এই যে তোমরা, আমরা যখন এসিএস এর গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম বা বিভিন্ন জায়গায় মিট আপে যাই,
তখন দেখা যায় হচ্ছে স্টুডেন্টদের থেকে বের হয়ে আসার সময়, মানে হচ্ছে একবারে যখন বিদায় নিয়ে আসবো, মানে আমাদের তো স্টুডেন্টদেরকে হচ্ছে, মানে স্টুডেন্টরা হচ্ছে সবসময় পায় না, তো যখন অনেকদিন পরে পায়, একদম মনে করো সবাই কাছে পাওয়ার জন্য হচ্ছে একজন হুড়াহুড়ি হুলস্থুল কাণ্ড হয়ে যায়। তখন দেখা যায় আমাদের কিছু ভলেন্টিয়ার বা ওই জায়গারই কিছু স্টুডেন্ট মিলে একটা শিল্ড তৈরি করে আমাদেরকে বের করে নিয়ে আসে। অর্থাৎ শিল্ড কি একটা আবরণ বা একটা আস্তরণ, বুঝতে পারছো? শিল্ড জিনিসটা কি একটা আবরণ বা আস্তরণ। বা এই যে দেখবা হচ্ছে এই ধরো শুভ্র ভাই তোমাদের বায়োলজি পড়ায়, তো ডিমের কি আছে, একটা আবরণ আছে। বায়োলজিতে এই আবরণ গুলো সবচেয়ে বেশি পড়বা। সবকিছুতেই কি আছে ভাই, একটা আবরণ আছে। তো ঠিক সেম ভাবে আবরণী প্রভাব জিনিসটা কি, ধরো এই নিউক্লিয়াস, ওকে, আমরা জানি নিউক্লিয়াসের চারপাশে কি থাকে ভাইয়া, কক্ষপথ থাকে। এগুলোতে কি থাকে, কক্ষপথ থাকে। নাইস, এগুলা কি কক্ষপথ। তাহলে আমরা কি কি দেখলাম ভাইয়া, নিউক্লিয়াস দেখলাম, সাথে কি দেখলাম, কয়েকটা কক্ষপথ দেখলাম। কক্ষপথে কি থাকে ভাইয়া, ঠিক আছে, কক্ষপথে কি থাকে, ইলেকট্রন থাকে। ধরো এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই কক্ষপথে ইলেকট্রন আছে। আচ্ছা, নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ বিশিষ্ট, আমরা সবাই জানি, একটু বলি। নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ বিশিষ্ট, আর ইলেকট্রন কি নেগেটিভ চার্জ বিশিষ্ট। ঠিক আছে, পৃথিবীতে প্লাস মাইনাসের ভিতরে কি থাকে, সব সময় একটা আকর্ষণ কাজ করে বা ভালোবাসা কাজ করে। ঠিক আছে, কয়েকদিন পরেও দেখবা যে কলেজে উঠলে দেখবা কিছু ছেলে পেলে আছে নষ্ট হয়ে যায় বা হারায় যায়, যে হচ্ছে ওরা শুধু হচ্ছে মেয়েদের পিছনে ঘুরে, বুঝতে পারছো? বা কিছু মেয়ে আছে ছেলেদের পিছনে ঘুরে। এই তামাশা তোমরা দেখবাই কলেজে। তো আল্লাহর রাস্তে তোমরা এই জায়গাটায় পৌঁছায় না, আরো 6 মাস পরে গিয়ে যে দেখবা যে ভালো ভালো মেয়েরা কখনোই ভালো ছেলের প্রেমে পড়ে না, সবসময় হচ্ছে তাদের ভাগ্যে খারাপ গুলাই জুটে। বুঝতে পারছো? তো এই কারণে হতাশ হওয়ার কিছু নাই যে তুমি কাউরে পাইলে না, যে তুমি অনেক জীবনে হারাইলা। অর্থাৎ তুমি যাকে পাইলা না সে আরো মনে করো লসের ভাগিদারি হইলো, তার আরো লস হইলো, কারণ তার ভাগ্যে কখনো দেখবা ভালো ছেলে জুটে না। পাড়ার সবচেয়ে বখাটা ছেলে, যে ফাতরা ছেলেটা আছে, ওই ছেলেটাই ওই মেয়ের প্রেমে পড়ে। বুঝতে পারছো? তো এই কারণে যত পজিটিভ জিনিস আছে তার কি নেগেটিভ জিনিস, মানে হচ্ছে খারাপ জিনিসের প্রতি একটা আকর্ষণ আছে। সো অলওয়েজ মাথায় রাখবা, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের ভিতরে আকর্ষণ আছে। এখন এই যে নিউক্লিয়াসটা ইলেকট্রনকে আকর্ষণ করে, এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এখন এটা আমি যদি ইলেকট্রন গুলাকে একটু নাম্বারিং করি, ধরো 1 2 3, এই নিউক্লিয়াসটা কোন ইলেকট্রনটাকে সবচেয়ে তীব্রভাবে আকর্ষণ করবে, এই নিউক্লিয়াসটা কোন ইলেকট্রনটাকে সবচেয়ে তীব্রভাবে আকর্ষণ করবে, 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার? 1 নাম্বার। ওকে, অনেকেই উত্তর দিচ্ছে 1 নাম্বার। এখন 3 নাম্বারটাকে কেন আকর্ষণ করবে না, মানে 1 নাম্বারটাকে যত বেশি আকর্ষণ করবে, 3 নাম্বারটাকে কেন এত বেশি বা এত দ্রুত আকর্ষণ করবে না বা এত তীব্রভাবে আকর্ষণ করবে না? কারণ কি? ঠিক আছে, দূরে আছে। বাট দূরে থাকাটা কোনো আসলে হচ্ছে সলিউশন না। কেমিস্ট্রি মানে হচ্ছে ভালোবাসা, দেখবো হচ্ছে লং ডিস্টেন্স ভালোবাসা গুলা একটু বেশি স্টেবল হয়। সো ওই লজিক দিয়ে হচ্ছে খাটাইলে হবে না। আকর্ষণটা কম কেন? কারণ হচ্ছে এই যে এইখানে এই কক্ষপথটা একটা কি তৈরি করছে, শিল্ড বা আবরণ তৈরি করছে। ধরো আকর্ষণ করবে, এখানে একটা দেয়াল, ধরো ওই যে ওইখানে এই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে, এইখানে একটা বাধা, তারপর আবার আকর্ষণ করবে, এখানে আরেকটা বাধা, আবার আকর্ষণ করবে, এখানে আরেকটা বাধা, মানে পদে 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 বাধা আছে। ঠিক আছে, সো যত বেশি কক্ষপথ বাড়বে, আমি আবারও বলতেছি, যত বেশি কক্ষপথ বাড়বে বাধার পরিমাণও তত বেশি বাড়বে। বুঝতে পারছো? যত বেশি কক্ষপথ বাড়বে বাধার পরিমাণও তত বেশি বাড়বে। বুঝতে পারছো? সো এই যে ইফেক্টটা এখানে কেন বাধাটা আসতেছে, এই বাধাটাকেই বলা হয় শিল্ডিং ইফেক্ট। এখন বুঝা গেছে শিল্ডিং ইফেক্টটা কি। আমরা এখন কেমিস্ট্রির ভাষায় কি বলবো, আমরা তো বাংলা ভাষা বা সোজা ভিজুয়ালাইজেশন যেটা বা স্টোরি যেটা, এটা আমরা বুঝে গেছি। বাট কেমিস্ট্রির ভাষায় কি বলবো, এখানে শিল্ডিং ইফেক্ট মানে আবরণী প্রভাব 3 এর ক্ষেত্রে বেশি না 1 এর ক্ষেত্রে বেশি, তুমি কাকে বলবা?
ঠিক আছে, শিল্ডিং ইফেক্ট বা আবরণী প্রভাব 3 নাম্বারটার ক্ষেত্রে বেশি না 1 নাম্বারটার ক্ষেত্রে বেশি? আবরণী প্রভাবটা 3 নাম্বারটার ক্ষেত্রে বেশি। তো স্টুডেন্টরা যে জায়গাটায় ঝামেলা পাকায় যে দুইটা টার্ম, একটা কি আকর্ষণ আর একটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট, দুইটা কি সেম জিনিস না বিপরীত জিনিস? তোমরা একটু বলবা। আমি একদম ভাঙ্গা ভাঙ্গা বুঝাচ্ছি আজকে যে শিল্ডিং ইফেক্ট আর আকর্ষণ দুইটা কি সেম না ডিফারেন্ট? তোমার মাথা কি বলে? ঠিক আছে, দুইটা সেম অর ডিফারেন্ট? অবভিয়াসলি ডিফারেন্ট হবে। ঠিক আছে, অবশ্যই কি হবে? অপোজিট হবে। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া? ফার্স্ট অফ অল, আকর্ষণ যত বেশি, কার আকর্ষণ? ঠিক আছে, নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি, হ্যাঁ, স্যার ইলেকট্রন এর প্রতি তো যত বেশি, শিল্ডিং ইফেক্ট তত কম। কম কারণ কি শিল্ডিং ইফেক্টটা কেন পড়ায় নিলাম? এই আবরণী প্রভাব টার্মটা অনেকবার আসবে, তো এটা যদি না বুঝো তখন দেখবে হচ্ছে ব্যাপারটা বুঝতেছো বাট টার্মটা বুঝতেছো না। বুঝে গেছে? আচ্ছা, এটা তো গেল। শিল্ডিং ইফেক্ট মানে কি? শিল্ডিং ইফেক্ট মানে হচ্ছে বাধা। এক কথায় শিল্ডিং ইফেক্ট ইকুয়াল টু কি বলবা? বাধা বা ব্যারিয়ার বলবো আমরা, হ্যাঁ, ব্যারিয়ার বলবো। থার্ডলি, কিছু এক্সপেরিমেন্টাল ফলাফল। বিজ্ঞানীরা কিছু এক্সপেরিমেন্ট করে না, যে আমাদের তো বিভিন্ন ধরনের অরবিটাল আছে, তাই না? ধরো এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। আসলে এগুলাকে অরবিটাল বলার আগে এগুলা হচ্ছে সাবশেল। এস পি ডি এফ এগুলো কি উপশক্তি স্তর বা সাবশেল। ঠিক আছে, এগুলো কি উপশক্তি স্তর বা সাবশেল। তো এটার ক্ষেত্রে কার শিল্ডিং ইফেক্টটা বেশি? এসপিডিএফ, এই যে সাবশেল বা উপশক্তি স্তরগুলো আছে, এগুলার ক্ষেত্রে কার শক্তি স্তরটা বেশি বা কার হচ্ছে শক্তি স্তর বেশি না, কার শিল্ডিং ইফেক্টটা বেশি, এটা হচ্ছে বিজ্ঞানীরা একটু বের করছে, এক্সপেরিমেন্ট করছে। তো তোমরা সব উল্টা বলতেছো, হ্যাঁ, তোমরা যারা এফ বলতেছো হাতে তালি, বাট জিনিসটা হচ্ছে উল্টা, যে হচ্ছে এই উপস্তরের ক্ষেত্রে এস এর শিল্ডিং ইফেক্ট সবচেয়ে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এই জিনিসটা একটু মাথায় রাখবে। আমি জানি অনেক কনফিউজ হচ্ছ, বাট এইটা যদি এলাবোরেটলি পড়াইতে চাই 3 ক্লাস লাগবে, কারণ অনেক কিছু তোমরা মাথার উপর দিয়ে যাবে। তোমরা কোয়ান্টাম সংখ্যা বা শ্রোডিঞ্জার ইকুয়েশন এখনোই কিছু পড়ো নাই। জাস্ট আপাতত মাথায় রাখবা যে শিল্ডিং ইফেক্টটা কার বেশি। কক্ষপথের সাথে এটা মিলায় না, হ্যাঁ, কক্ষপথের সাথে এটা মিলায় না, যে এটা শিল্ডিং ইফেক্ট মানে হচ্ছে, মানে শিল্ডিং ইফেক্টের পাওয়ার কোন সাবশেলের বেশি। বুঝা গেছে? কোন সাবশেলের বেশি? এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এখানে অনেকগুলা কারণ আছে, ঠিক আছে, অনেকগুলা কারণ আছে, রিজন আছে, এগুলো আপাতত এখন বলা উচিত না। বুঝে গেছে? কারণ হচ্ছে এখানে তোমাকে নোডাল পয়েন্ট অনেক কিছুই তোমাকে পড়াইতে হবে। ওকে, কারণ ব্যাপারগুলো হচ্ছে আয়োনাইজেশন এনার্জির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। বুঝতে পারছো? আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, জাস্ট একটু দেখো। এইখানে তোমরা কক্ষপথের সাথে মিলায় না, কক্ষপথ এক জিনিস, উপশক্তি স্তর আরেক জিনিস। বুঝে গেছে? আমি হচ্ছে উপশক্তি স্তরেরটা লাস্টে এটা বললাম, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফলাফল। ওকে, এইখানে কি প্রথমত হচ্ছে কক্ষপথ নিয়ে আমরা আলোচনা করছি, একটু বুঝছো, ঠিক আছে, কক্ষপথ নিয়ে আলোচনা করছে। শিল্ডিং ইফেক্টটা কি? বাধা। ঠিক আছে, শিল্ডিং ইফেক্ট জিনিসটা কি? এটা হচ্ছে আবরণী প্রভাব বা বাধা। ঠিক আছে, এখন কোনটার ক্ষেত্রে আকর্ষণের বাধাটা বেশি? এখন বাধাটা কেন আসতেছে, বাধাটা কেন আসতেছে সেটা একটু ভিজুয়ালাইজ করাই। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, ইলেকট্রন গুলা কি আকারে থাকে? তোমরা ছোটবেলায় একটু হইলেও পড়ছো, ইলেকট্রন গুলা মেঘ আকারে থাকে। কেমন আকারে থাকে? মেঘ আকারে থাকে। ধরো এই যে 1s শক্তি স্তর, ঠিক আছে, একটু দেখো 1s সাবশেল, ধরো এটা আঁকলাম,
1s সাবশেল। এখানে কি ইলেকট্রন গুলা মেঘ আকারে ছড়ায় ছিটায় আছে। ও যে পরিমাণ বাধা তৈরি করতে পারবে, দেখো এখানে উপস্তরের যে তোমাদের কনফিউশন গুলো এটা একটু বলতেছি। ধরো এটা 1s যে পরিমাণ বাধা তৈরি করতে পারবে, বা এটা s, p এর বাধার পরিমাণ তো আরেকটু কম হবে, কারণ হচ্ছে p টা তো আরেকটু দূরে। বুঝছো কিভাবে আসতেছে ব্যাপারটা? মানে কে সবচেয়ে বেশি বাধাটা দিতে পারে বা কার শিল্ডিং ইফেক্টটা বেশি হবে, এস যতটা, আমি এখন কিন্তু আরেকটু জুম ইনে ঢুকতেছি, আরেকটু জুমিং এ ঢুকতেছি যে ইলেকট্রন গুলা মেঘ আকারে থাকে। হ্যাঁ, তো দেখো এস যতটা বাধা দিতে পারে, পি কি ততটা বাধা দিতে পারবে? পি তো আরেকটু দূরে অবস্থিত, ঠিক আছে? পিটা কি আরেকটু দূরে অবস্থিত। তো এস যতটা বাধা দিতে পারবে, পিটা কি ততটা বাধা দিতে পারবে? ইয়েস অর নো বলো। এখনই তোমার লজিক ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? এখনই লজিক ক্লিয়ার হয়ে যাবে, কারণ এস কি কাছে, এস যে পরিমাণ বাধা দিবে, ঠিক আছে, শিল্ডটা তৈরি করবে আকর্ষণের ক্ষেত্রে, এটা তো আকর্ষণ করবে ইলেকট্রনকে, ইলেকট্রনের ক্ষেত্রে যে পরিমাণ বাধাটা দিবে, পি কিন্তু সেই পরিমাণ বাধাটা দিবে না, ডি তার থেকে কম বাধা দিবে। এই কারণে বলা হয়েছে এই অর্ডারটা। মানে আমি একদম মানে সিম্পল বেসিকে তোমারে বুঝাই দিলাম, বুঝে গেছে? এখানে আরে অনেকগুলো ইফেক্ট আছে। আমি যদি এখন তোমার গ্রাফ ট্রাফ আঁকা শুরু করি নোডাল প্লেনের, তখন তোমার এগুলা সব মাথার উপর দিয়ে যাবে। সো এগুলো আমি এখন আঁকতে চাচ্ছি না। হ্যাঁ, সো এগুলাতে দরকার নাই, জাস্ট এইটুকু একটু মাথায় রাখো। এস কি কাছাকাছি আছে, এস যে পরিমাণ বাধা দিবে, পি কিন্তু ঠিক তার থেকে কম পরিমাণ বাধা দিতে পারবে। কারণ কি এস যে শিলটা তৈরি করছে, পি কিন্তু ওই শিলটা তৈরি করতে পারে নাই, পি আরেকটু দূরে অবস্থিত। বুঝে গেছে? এস এর পাওয়ারটা তখন বেশি। তো পুরোটা আরেকবার রিক্যাপ করি। পুরোটা রিক্যাপ কি? শিল্ডিং ইফেক্ট বা আবরণী প্রভাব জিনিসটা কি? এটা হচ্ছে বাধা। তো একটা নিউক্লিয়াস বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলাকে আকর্ষণ করবে। সো প্রথম কক্ষপথের ইলেকট্রনকে যতটা সে ভালোভাবে আকর্ষণ করবে, ঠিক আছে, তৃতীয় কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনকে, ঠিক আছে, সে ততটা আকর্ষণ করতে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এইখানে শিল্ডিং ইফেক্টের পরিমাণটা বেশি। বুঝা গেছে? দেখো একটা কি পড়তেছি, শিল্ডিং ইফেক্টের পরিমাণটা বেশি। আর এইখানে কি পড়তেছি, শিল্ডটা কে কত বেশি তৈরি করতে পারে বা কার শিল্ডিং ইফেক্টটা বেশি। দেখো একটা কি পরিমাণ আর একটা হচ্ছে ইফেক্ট। ধরো হচ্ছে এইখানে একটা ক্লাসরুমে 20টা খারাপ ছেলে আছে, 50 জন ছাত্রের ভিতরে 20টা খারাপ ছেলে আছে। 20টা খারাপ ছেলের ভিতরে তো সবাই সমান পরিমাণ খারাপ না। সবাই কি সমান পরিমাণ খারাপ? দেখা গেছে হচ্ছে 3-4 জন অনেক বেশি উচ্ছৃঙ্খল, অনেক বেশি পাওয়ার বেশি, ওর জন্য বাকি 17 জনকেও খারাপ হওয়া লাগছে, কারণ ওই 17 জন ওর আশেপাশে বসে। তো ব্যাপারটা এরকম, আমরা কি দেখছি? একটা পরিমাণ দেখছি। পরিমাণটা কি? যে কতটুকু শিল্ড তৈরি করতে পারে, মানে হচ্ছে কার শিল্ডিং ইফেক্টটা বেশি। তো দেখা গেছে এই ইলেকট্রনের ক্ষেত্রে শিল্ডিং ইফেক্টটা বেশি হচ্ছে। আর পরের স্টেপে যেটা বুঝাইতেছি, যে কে কত বেশি শিল্ড তৈরি করতে পারে, মানে কার ইফেক্টটা বেশি, বা কে কে শিলটা তৈরির ক্ষেত্রে বেশি হচ্ছে এফোর্ট দিচ্ছে। বুঝা গেছে? কে শিলটা তৈরির ক্ষেত্রে বেশি এফোর্ট দিচ্ছে, বা কে শিলটা তৈরির ক্ষেত্রে কার সবচেয়ে বেশি হচ্ছে মানে অবদান আছে। বুঝতে পারছো? এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, এই জিনিসটা। তো পুরোটা যদি রিক্যাপ করি আরেকবার একদম ছোট্ট ভাবে, যে শিল্ডিং ইফেক্টটা কি তোমরা সংক্ষেপে বলবা। শিল্ডিং ইফেক্ট জিনিসটা কি? এটা হচ্ছে একটা আবরণ তৈরি করে। শিল্ডিং ইফেক্টের কারণে কি হয়, মানে এই বাইরের স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়। আর কে সবচেয়ে বেশি শিল্ড তৈরি করতে পারে? এস সাবশেল, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এইটুক বুঝা গেছে? সবার ক্লিয়ার? ক্লিয়ার হইলে একটু সি বলো। ক্লিয়ার হইলে একটু সি বলো। ওকে, আলহামদুলিল্লাহ, বুঝছো তো? তো ব্যাপারটা কি, এটা হচ্ছে যতটুকু ইনফরমেশন জানা দরকার। এখন এটা ডিপে ঢুকলে অনেক ডিপে ঢুকতে পারবো। শিল্ডিং ইফেক্টের উপরে আমি তোমার 4টা লেকচার দিতে পারবো। বাট যেইটা যেইটা হচ্ছে যতটুকু দরকার, বুঝে গেছে? কেমিস্ট্রি কি? কেমিস্ট্রি হচ্ছে ঢুকতে 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 ঢুকতেই পারবা। বুঝে গেছে? কারণ হচ্ছে এই শিল্ডিং ইফেক্টটা চলে যায় হচ্ছে কোয়ান্টাম কেমিস্ট্রির ভিতরে। হ্যাঁ, তো কোয়ান্টাম কেমিস্ট্রি হচ্ছে মানে একটা আলাদা জগৎ। তোমরা যারা একটু কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করছো, কোয়ান্টাম কেমিস্ট্রির ভিতরে কিন্তু অনেক কিছু আছে।
বুঝে গেছে? সো এই কারণে হচ্ছে ওইগুলার ভিতরে ঢুকলে মানে ওইটার জন্য মানে অ্যাবজর্ব করার জন্য এক একটা লেভেল থাকে বা অ্যাবজর্ব করার জন্য আলাদা মহল লাগে। বুঝে গেছে? সো সেই মহলটা এটা না, সেই আজকের যে মহলটা এটা হচ্ছে আমাদের যতটুকু দরকার। শিল্ডিং ইফেক্টই দেখবো অনেকে পড়বে না, বা শিল্ডিং ইফেক্ট না থাকলেও হবে না। বুঝতে পারছো? ওকে, আসো সামনে যাই। ডান। শিল্ডিং ইফেক্টটা তো বুঝছি, সোজা বাংলায় কি, শিল্ডিং ইফেক্টের কারণে সবচেয়ে বাইরের স্তর বা দূরের স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যায় নিউক্লিয়াসের। বুঝে গেছে? শিল্ডিং ইফেক্টের কারণে একটা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়। ওকে, এখন আসেন সামনে যাই। হ্যাঁ, বুক পড়ার সাজেশন দিব আরেকটা ক্লাস যাক, বা কালকের ক্লাসে আমি একটু বই দাগায় দিব তোমাদের, বা বইয়ে কোন জায়গায় কি পড়তে হবে, কতটুক পড়তে হবে, সেটাই আমাদের লাগবে। বুঝতে পারছো? ওকে, এখন আসো এস ব্লকের কিছু বৈশিষ্ট্য। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে রিঅ্যাক্টিভিটি দেখব। রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি মানে কি? সক্রিয়তা। সক্রিয়তা মিন্স কি? সক্রিয়তাটা দ্বারা কি বোঝায়? সক্রিয়তা হচ্ছে যে যত দ্রুত বিক্রিয়া করতে পারে। সক্রিয়তা কি? যে যত দ্রুত বিক্রিয়া করতে পারে। ধরো এস ব্লকের একটা মৌল, এটা কত দ্রুত বিক্রিয়া করতে পারে, এটাই কি? এটা সক্রিয়তা। বুঝতে পারছো? এটাই কি? এটার সক্রিয়তা, যে একটা মৌল যত দ্রুত বিক্রিয়া করতে পারে। ওকে, এখন আসো খেয়াল করো, খেয়াল করো আমাদের এইখানে পরমাণুর আকার যত বাড়বে, এস ব্লকের ক্ষেত্রে কিন্তু আছে, হ্যাঁ, পরমাণুর আকার যত বাড়বে তত সক্রিয়তা বাড়বে। একটু খেয়াল করো, আকার যত বাড়বে তত কি হবে? তত সক্রিয়তা বাড়বে। ওকে ফাইন। এখন কেন? দেখো, আকার যত বাড়তেছে, সোডিয়ামটা একটু খেয়াল করো, সোডিয়ামের কয়টা কক্ষপথ? 3টা কক্ষপথ। আচ্ছা, তারপরে হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম চিন্তা করো, রুবিডিয়ামের কয়টা কক্ষপথ? 5টা। কক্ষপথ। এখন একটু খেয়াল করো, এই নিউক্লিয়াস, এটা সবচেয়ে বাইরের স্তরে একটা ইলেকট্রন আছে। এই রুবিডিয়ামের নিউক্লিয়াস, এটার সবচেয়ে বাইরের স্তরে একটা ইলেকট্রন আছে। এখন এই সোডিয়ামের সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রনটা, সোডিয়ামের সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রনটার প্রতি এই নিউক্লিয়াসের আকর্ষণ, আর রুবিডিয়ামের সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রনটার প্রতি এই নিউক্লিয়াসের আকর্ষণ, দুইটা কি সেম? এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, কোনটার আকর্ষণটা বেশি? 1 এর বেশি না 2 এর বেশি? সবাই একটু বলো, 1 এর বেশি আর 2 এর বেশি? আকর্ষণটা কি? 1 এর বেশি। এদের কি আকর্ষণ বেশি, বেশি। আর এইখানে কি আকর্ষণটা কম। আকর্ষণটা কি বাবা? কম। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে আকর্ষণটা কেন কম? কারণ শিল্ডিং ইফেক্টটা বেশি। আকর্ষণটা কেন কম? কারণ আমরা অনায়াসে বলতে পারবো শিল্ডিং ইফেক্ট বেশি। শিল্ডিং ইফেক্টটা বেশি। ওকে নাইস, শিল্ডিং ইফেক্ট বেশি, আকর্ষণ কম। এখন আকর্ষণ কম থাকার ফলে কি হবে? আকর্ষণ কম থাকার ফলে ও কি করবে? এই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। ও এই ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চাবে, কারণ সবাই চায় নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে। প্রত্যেকটা পরমাণু কি চায়? ঠিক আছে, প্রত্যেকটা পরমাণু কি চায়? যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে। তো যেহেতু এই গ্রুপ 1 এর সবার বাইরের স্তরে একটা করে ইলেকট্রন, দেখো আমরা যে ইলেকট্রন দেখলাম গ্রুপ 1 এর সবার সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন? একটু খেয়াল করো, গ্রুপ 1 এর সবার সবচেয়ে বাইরের স্তরে কয়টা করে ইলেকট্রন? একটা করে ইলেকট্রন। তো সবাই কি করবে? এই একটা ইলেকট্রন ছেড়ে দিলেই তো সে নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাসের কাঠামো লাভ করবে, বা সে একটা ইলেকট্রন ছেড়ে দিলেই তো সে ক্যাটায়নে পরিণত হইতে পারবে এবং সে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। দেখো লিথিয়াম কি করবে? লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাসে পরিণত হবে। সো লিথিয়াম প্লাস অনায়াসে একটা ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। আবার দেখো সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিয়েই অনায়াসে সোডিয়াম প্লাস হয়ে যেতে পারবে। তো
তখনই তো তারা হচ্ছে আয়নিক বন্ধন গঠন করতে পারবে বা একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। ইলেকট্রন না ত্যাগ করলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করা পসিবল না। এখন কথা হচ্ছে কে কত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে। দেখো ওর ইলেকট্রন ত্যাগ করা যতটা সহজ, একটু খেয়াল করো, ওর এই ইলেকট্রনটা ত্যাগ করা যতটা সহজ তার থেকে বেশি সহজ কিন্তু এই ইলেকট্রনটা ত্যাগ করা। কোনটা বেশি সহজ, 1 না 2? ইলেকট্রন ত্যাগ করা কোনটাই বেশি সহজ, 1 এ না 2 এ? 2 এ ইলেকট্রন ত্যাগ করা সহজ। কারণ কি, এখানে আবরণী প্রভাব বেশি। আবরণী প্রভাব যত বেশি হয় তখন কি হবে, খুব সহজেই ইলেকট্রনটা ত্যাগ করে ফেলতে পারবে। তো এখন তুমি বলবা কার সক্রিয়তা বেশি, 1 এর সক্রিয়তা বেশি না 2 এর সক্রিয়তা বেশি? কারণ সক্রিয়তা বলছি যে যত দ্রুত বিক্রিয়া করতে পারে সেই তত দ্রুত বিক্রিয়া করতে পারবে, যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তো সক্রিয়তা কিন্তু 2 এর বেশি, অর্থাৎ যার আকার বড়। তো এই কারণেই বলছি আকার যত বাড়বে সক্রিয়তা তত বাড়বে। কারণ কি, শিল্ডিং ইফেক্ট বাড়বে। তোমার এগুলা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, গুছাইয়া লিখতে পারে না অনেকে। শিল্ডিং ইফেক্ট কি হবে, বাড়বে, এবং শিল্ডিং ইফেক্ট বাড়লে কি হবে, সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। আমি একদম লিখে দিচ্ছি যেন নোট হয়ে যায় তোমাদের। ওকে, যেহেতু কলেজের প্রেসার শুরু হয় নাই, অনেক কিছু আছে, 2টা চ্যাপ্টার একসাথে হচ্ছে, এই কারণে ভাইয়া এত প্রেসারাইজ করতেছি না তোমাদের। ওকে, তাহলে তোমরা কি লিখবা, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সক্রিয়তা যদি বলি, লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। এটা হচ্ছে আমাদের সক্রিয়তার অর্ডার। এটা কি আমাদের সক্রিয়তার অর্ডার, কারণ আকার যত বাড়তেছে সক্রিয়তা তত বাড়তেছে। বিহাইন্ড দা রিজন কি, রিজনটা জেনে গেছে। তো শুধু এটা পাগলের মতো মুখস্থ করলে হবে না, এটা বুঝতে হবে কেন সক্রিয়তা বাড়তেছে। ডান। আমি আরেকবার একটু বলি, সক্রিয়তা জিনিসটা কি, যে যত দ্রুত বিক্রিয়া করতে পারে। ওকে, এখন কে কত দ্রুত বিক্রিয়া করতে পারবে, যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে তত দ্রুত বিক্রিয়া করবে। আমরা দেখছি আকার বাড়ার সাথে সাথে সক্রিয়তা বাড়তেছে, কারণ আকার যত বাড়বে এই যে শিল্ডিং ইফেক্ট মানে বাধার পরিমাণটা তত বাড়বে, নিউক্লিয়াস কম আকর্ষণ করতে পারবে এই ইলেকট্রনটাকে, এবং ইলেকট্রন সহজে বের হয়ে যেতে পারবে। ইলেকট্রন যদি সহজে বের হয়ে যায় তখন কি, তার সক্রিয়তাটাও বেশি। যার একটু ইলেকট্রন বের হইতে দেরি হবে তার সক্রিয়তাটা কম। বুঝে গেছে? ডান ডান ডান, সবার ডান, সবাই একটু বলো। শোনো, ওই সক্রিয়তা সিরিজ আর এই সক্রিয়তা সিরিজটা মিলায় না, হ্যাঁ, এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা পড়তেছি আর এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। বুঝতে পারছো? আমরা কি পড়তেছি, ধাতুর সক্রিয়তা, আর ওটা হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। বুঝতে পারছো? ওইটা কিসের কিসের সক্রিয়তা সিরিজ, ক্যাটায়নের। বুঝতে পারছো? ওইখানে দেখবা সবগুলা ক্যাটায়ন দেওয়া আছে, লিথিয়াম প্লাস, তারপরে লিথিয়াম কে, তারপরে পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম। ঠিক আছে? সো ওইটা দেখবা হচ্ছে ওই যে সক্রিয়তা সিরিজটা, ওই সক্রিয়তা সিরিজটা কিসের বাবা, ক্যাটায়নের। আর এটা কি, আমরা শুধু ধাতু, এটা কিন্তু ক্যাটায়ন নিয়ে আলোচনা করছি, আলোচনা করি নাই। বুঝতে পারছো? ওকে, এই যে সক্রিয়তা বলতে কি বোঝানো হয়েছে, দেখো সক্রিয়তা বলতে বোঝানো হয়েছে যে যত দ্রুত বিক্রিয়া করতে পারে। মানে ধরো হচ্ছে আমার সাথে কেউ একজন লাগতে আসলো, ঠিক আছে, বা আমার সাথে শুভ্র ভাইয়ের সাথে অভিদাদা, 3জন আছি। অনেকেই বুঝতেছে না, আমি, তারপর পাশে শুভ্র ভাই, তার পাশে অভিদাদা, সামনে 3জন শত্রু আছে। ঠিক আছে, ধরো মানে বিভিন্ন ভাবে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা বা আমাদের নামে বদনাম ছড়ায়, তো ওদেরকে আমরা একটা ঘুষি মারবো। বুঝতে পারছো? সব প্রতিকার তো কমেন্টে দেওয়া যায় না, ওদেরকে কি করবো, একটা ঘুষি মারবো। ঠিক আছে, তা এখন আমরা কি করব, এই 3জনের ভিতরে যে আগে ঘুষিটা লাগাই দিতে পারবে তার কি সক্রিয়তাটা বেশি। ঠিক আছে, পাওয়ার বেশি না। ধরো শুভ্র ভাই যত দ্রুত ঘুষি লাগাবে, শুভ্র ভাই তো স্বাস্থ্য টাস্থ্য নাই, এত দ্রুত ঘুষি লাগাতে পারবে না। অভিদাতা তো ভুঁড়ি নিয়ে আমার সাথে কম্পিটিশন করছে, যার ভুঁড়ি বেশি আসলে হচ্ছে তার ঘুষি দেওয়ার পাওয়ারটা কম হবে। বুঝতেছো? ভুঁড়ি নাড়াবে তারপরে ঘুষিটা দিবে। আর আমার কি মনে করো মোটামুটি মানে নাতার মতো, ঠিক আছে, বেশি মোটাও না বেশি চিকনও না, মানে ভুঁড়িও নাই এত বেশি, জাস্ট একটা ধাপ,
লাগাই দিব, দাঁত মাত কয়েকটা খুইলা পড়ে গেছে, বুঝো নাই? সো দিন শেষে ব্যাপারটা কি, কার সক্রিয়তাটা বেশি? ঠিক আছে, আমার সক্রিয়তাটা বেশি। সো যে আগে ইলেকট্রনটা ত্যাগ করে দিবে, যে আগে হচ্ছে মনে করো বিক্রিয়াটা ঘটায় ফেলবে, তার সক্রিয়তা বেশি। ওকে, আসো সামনে যাই। এরপর থেকে কোনো বন্ধু বান্ধব যদি তোমার সাথে লাগতে আসে, বলবি এই দেখ আমি কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ। তুমি বলবা বুঝিস আমি কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ। কি বলবা? বুঝিস আমি কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ। আচ্ছা, সক্রিয়তা নিয়ে তোমাদের হচ্ছে কিছু বিক্রিয়া আসবে, বুঝতে পারছো? সক্রিয়তার টপিকটা কেন পড়াইলাম আগে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিছু বিক্রিয়া আসবে মানে রিঅ্যাক্টিভিটি নিয়ে একটা ভিডিও দেখাচ্ছি ভাইয়া, দেখবা প্রত্যেকের পানির সাথে বিক্রিয়া, লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি হয়, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এখন এরা কি করে? প্রত্যেকেই পানির সাথে বিক্রিয়া করে। দেখা গেছে লিথিয়াম যতটা দ্রুত বিক্রিয়া করে তার থেকে দ্রুত বিক্রিয়া করবে কে? সোডিয়াম না? ঠিক আছে, লিথিয়াম যতটা দ্রুত বিক্রিয়া করবে তার থেকে দ্রুত পানির সাথে বিক্রিয়া করবে কি? সোডিয়াম। সোডিয়াম থেকে দ্রুত বিক্রিয়া করবে কি? পটাশিয়াম। পটাশিয়াম থেকে দ্রুত বিক্রিয়া করবে কি? রুবিডিয়াম। সিজিয়াম আরো দ্রুত বিক্রিয়া করে। দেখা যায় হচ্ছে এই একটা, ধরো একটা বিকারে নিলা, এই পানি আছে, তুমি প্রথমে লিথিয়াম ঢাললা, লিথিয়াম দেখবে আস্তে আস্তে দৌড়াচ্ছে। তারপরে তুমি সোডিয়াম নিলা, সোডিয়াম দেখবে অনেক বেশি দৌড়াবে। ও ভালো কথা, তোমাদের একটা ভিডিও দেখাই, আসো। ঠিক আছে, আমি একটু নিচে যাচ্ছি কারণ আমার নিচে তো ল্যাপটপ, আমি ভিডিওটা অন করতেছি। তোমরা রেডি তো? এই ভিডিওটা দেখলে আজ জীবনে রিঅ্যাক্টিভিটি নিয়ে ভুলবা না, আর বিক্রিয়াটাও মনে থাকবে তোমাদের। ইউটিউবে যাই, এই যে বানিয়ে নাও বায়োলজি পড়ার রুটিন। বাবা গো বাবা, ঠিক আছে, কত কিছু। উইথ ওয়াটার, এই যে এই বিক্রিয়াটা, হ্যাঁ দাঁড়াও আরেকটা আছে সুন্দর, কোথায় যে গেল? That was rubidium. Let's see that again. Okay, so in this video we're going to look at how group 1 metals react with water. Now this is experiment is great fun and you've maybe seen it before. আচ্ছা দাঁড়াও, এই যে এই বিক্রিয়াটা, There are 6 alkali metals: lithium, আচ্ছা আমি নিচেই আছি, তোমরা দেখতে পারতেছো তো ঠিকঠাক ভাবে? একটু বইলো, ঠিক আছে? সবাই দেখতে পারতেছো কিনা? ওকে, সাউন্ড কোনো ম্যাটার না, হ্যাঁ আমি জাস্ট বুঝাই দিব তোমাদের। সো এইখানে যেটা দেখতেছো এটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামকে আমরা পড়ার সময় দেখবো সোডিয়াম খুবই নরম, ছুরি দিয়ে কাটা যায়। সোডিয়ামের কালারটা একটু দেখে রাখো, সোডিয়ামের কালারটা কি? কালচে। অ্যাকচুয়াল কিন্তু সোডিয়ামের কালার কি কালচে? একটু বলো, অ্যাকচুয়ালি কিন্তু সোডিয়ামের কালার কালচে না, ঠিক আছে? আচ্ছা, ভিডিও কোয়ালিটিটা আপডেট করতেছি। অ্যাকচুয়ালি সোডিয়ামের কালার, ঠিক আছে, সোডিয়ামের কালার কালচে না, ঠিক আছে? আচ্ছা, ভিডিও কোয়ালিটি লো, এটা মানে যে আপলোড করছে খুবই সুন্দর একটা ভিডিও, বাট ভিডিও কোয়ালিটিটা একটু পোর, বাট বুঝা নিয়ে কথা। সোডিয়ামের কালার কিন্তু কালচে না, বুঝতে পারছো? সোডিয়ামটা কিন্তু একটু সাদাই হয়। এটা কি করে? বায়ুর সংস্পর্শে বিক্রিয়া করে কালচে হয়ে যায়। এটা নিয়ে আলোচনা করব, জাস্ট একটু দেখে রাখো। ওকে, তারপরে দেখো আমি এক্সপ্লেইন করতেছি ভিডিওটা। এই যে সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, সোডিয়াম এত নরম, এটা হচ্ছে সোডিয়ামের অ্যাকচুয়াল কালার। যে সাদা কালারটা দেখতেছো এটা কি অ্যাকচুয়াল কালার, ওকে, বর্ণহীন। সো এটা কি করে? বাতাসের সাথে বিক্রিয়া করে খুব দ্রুত সোডিয়াম অক্সাইড এবং পরবর্তীতে সোডিয়াম কার্বনেট তৈরি করে এবং এটা কালচে কালার তৈরি হয়ে যায়। এটা নিয়ে আমরা আলোচনা করব, ওকে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখো এই কিউ দেখাইলো, আমি একটু ব্যাকে যাই, ভিডিওটা একটু ব্যাকে যাই, দেখো
কাটার পরে দেখো, এই দেখো কাটলো, কাটার পরে সাথে সাথে কি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, কারণ কি এটা বাতাসের সাথে বিক্রিয়া করতেছে। কারণ এটা আজকে এক্সপ্লেইন করব, পরবর্তীতে দেখে নিতে পারবে তোমরা। ডান? এটা ক্লিয়ার সবার? সবার এই অংশটা ক্লিয়ার? দেখো সোডিয়ামটা আস্তে আস্তে কালচে হয়ে যাচ্ছে, সোডিয়ামটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কালচে হয়ে যাচ্ছে, এই দেখো আস্তে আস্তে কালচে হয়ে যাচ্ছে। ওকে, এখন আসো, ঠিক আছে, সোডিয়ামকে কি করা হয়, সোডিয়ামকে হচ্ছে এই যে কেরোসিনের নিচে দেখা হয়, ঠিক আছে, ওই অন্য কিছু নিয়ে সারফেস নিয়ে আলোচনা করা হয়েছে। এখন দেখো এটা হচ্ছে এই গ্রুপ 1 এর এলিমেন্ট গুলো পানির সাথে বিক্রিয়া করাবে। হ্যাঁ, এটা খুব ক্লোজ ভিউ নিচ্ছে। দেখো প্রথমে কি দিচ্ছে, প্রথমে হচ্ছে লিথিয়াম দিয়ে দিচ্ছে। দেখো লিথিয়ামটা দৌড়াচ্ছে, মানে কি খুব দ্রুত বিক্রিয়া করতেছে, এটা রিঅ্যাক্টিভিটি লিথিয়ামের পরে। এবং এটা কি, এই যে বুদবুদ একটা উঠতেছে, তোমরা একটু খেয়াল করছো পানির সাথে বিক্রিয়ায়, এই যে এখানে কি হচ্ছে দেখো, একটা ধোঁয়া উঠতেছে না? এই ধোঁয়াটা কি, তোমার মনে প্রশ্ন জাগতে পারে, বুঝতে পারছো? এই ধোঁয়াটা কি, এই ধোঁয়াটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আমরা পড়বো। দেখবা এখানে কি হচ্ছে, দেখো লিথিয়ামটা দেওয়ার পরেই এখানে পানির সাথে তো বিক্রিয়া করতেছে, সাথে সাথে একটা ধোঁয়া উঠতেছে। এই ধোঁয়াটাকে কি বলবো আমরা, হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এই ধোঁয়াটাকে কি বলবো, হাইড্রোজেন গ্যাস। আমি পজ করে দিচ্ছি ভিডিও, হ্যাঁ, প্যারা নেওয়ার কিছু নাই। ওকে, সামনে আসি। ওকে, এই যে দেখো গিভিং হাইড্রোজেন গ্যাস দিচ্ছে। এখন দেখো সোডিয়াম দিবে, নাও ফর সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে কি দেখো, লিথিয়াম থেকে আরেকটু দ্রুত বিক্রিয়া করতেছে না? লিথিয়াম যতটা দৌড়াচ্ছিল, সোডিয়াম কিন্তু তার থেকে বেশি জোরে দৌড়াচ্ছে। সোডিয়াম কি, ঠিক আছে, তার থেকে বেশি জোরে দৌড়াচ্ছে। আমি নিচে বসে আছি, আমাকে দেখার দরকার নেই, আগে ভিডিও দেখো। সোডিয়াম কি করতেছে, তার থেকে বেশি জোরে দৌড়াচ্ছে, ঠিক আছে। তারপরে দেখবে এখানে পটাশিয়াম দিবে। দেখো পটাশিয়াম ক্ষেত্রে এত দ্রুত বিক্রিয়া করতেছে, আগুন ধরে যাচ্ছে। দেখো পটাশিয়ামের সক্রিয়তাটা কি আরেকটু বেশি, পটাশিয়ামের ক্ষেত্রে এত দ্রুত বিক্রিয়া করতেছে, আগুন ধরে যাচ্ছে। তারপর দেখো এটা রুবিডিয়ামের ক্ষেত্রে কি হয়েছে, মানে দেখো রুবিডিয়ামটা যখন ঢালবে, দুপ বুম, ঠিক আছে, মানে রিঅ্যাক্টিভিটি কত বেশি দেখছো রুবিডিয়ামের ক্ষেত্রে, রিঅ্যাক্টিভিটিটা কত বেশি দেখছো, খেয়াল করছো? মানে পুরাই একদম, মানে দেওয়ার আগেই অ্যাকশন। আমরা যদি স্লো মোশনে দেখি আরো জোস হবে, মানে দিতে দেরি, মানে অ্যাকশন হইতে দেরি না। এটা হচ্ছে রিবিডিয়াম। তারপর দেখো সিজিএম দিলে কি হয়, দেখো পরেরটা দেখো, সিজিএম দিলে কি হয়। লেটস ট্রাই সিজিএম। বাইরে ভাই দেখো, ধুম বিকার টিকারে ভেঙে গেছে। সিজিএম এর ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া, বিকার টিকারে ভেঙে গেছে। ওকে, এমনি মানুষের মাথায় ফাটানো যাবে না, ফাটায় না। ব্যাপারটা রিঅ্যাক্টিভিটির একদম লাইভ এক্সাম্পলটা দেখতে পারলা তো তোমরা, হ্যাঁ, যে হচ্ছে কিভাবে আসলে রিঅ্যাক্টিভিটিটা হয়। ওকে, মানে রিঅ্যাক্টিভিটি যে বেশি, এটা কার বেশি, এই উপর থেকে নিচে বাড়তেছে, মানে কি কে কত দ্রুত বিক্রিয়া করতেছে। এখন একদম ক্লিয়ার, ফাইনালি ক্লিয়ার, ঠিক আছে, সবকিছু মাথায় গেছে। সো এদের যখন রিঅ্যাকশন পড়াবো, আমি যখন শেষের দিকে রিঅ্যাকশন পড়াবো, তখন বলে দিব এটা কে পানির সাথে কি বিক্রিয়া করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে, কে কত দ্রুত বিক্রিয়া করে। হ্যাঁ, এটা তো বুঝলাই, একবারে রিঅ্যাকশন গুলো দিয়ে দিব। ভাই ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে, পুরো একদম 12টা বাজায় দিবে। ওকে, সিজিএম দিয়ে অবস্থা খারাপ। আর ব্যাপারগুলা দেখছো, মানে এগুলা কি করছে, একদম ছোট্ট 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 দানা নিচ্ছে। যদি হচ্ছে বড় একটা চাক্কা দেওয়া যেত সোডিয়ামের, ধরো ওই পচা বল সাবান চিনো না তোমরা, ছোটবেলায় দেখছো, হ্যাঁ, পচা বল সাবান ছোটবেলায় খেয়াল করছো, গোল গোল হয়। যদি ওই রকম একটা চাকা দেয়া যাইতো সোডিয়ামের, শেষ। মানে এইগুলা তো দেখছো এক চিমটা পরিমাণ দানা দিছে, তাতেই এই অবস্থা। যদি ওই ধরনের দিত, সোডিয়ামে ব্লাস্ট হয়ে যেত, ঠিক আছে, সোডিয়ামে কি হয়ে যেত, ব্লাস্ট হয়ে যেত। ওকে, ফ্রান্সিয়াম দিলে অনেক ঝামেলা আছে, বুঝছো তো। এরা তো রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, এরা কি করে, নিঃসৃত করে। এবং রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট গুলা হচ্ছে আমাদের বডির জন্য কিন্তু ভালো না। এক্সরে তোমরা জানো কি জানো না, বা আমি অনেকের মুখে শুনছি, মানে অনেকবার এক্সরে করলে, একটানা যদি একটা মানুষকে অনেকবার ঠিক আছে, এক্সরে তো একটা তেজস্ক্রিয় রশ্মি, ওই মানুষটা মারা যায়। ঠিক আছে, অনেকদিন তো বায়োলজি টায়োলজি পড়া হয় না। সো
দেখা গেছে হচ্ছে এই জিনিসগুলো এই কারণে ট্রাই করা হয় না, বুঝতে পারছো? আসো আমরা এইভাবে অনেক কিছু নিয়ে আসবো, রিলেভেন্ট টপিক। সো রিঅ্যাক্টিভিটি নিয়ে আর কোনো প্রশ্ন আমি যেন আর না শুনি, ঠিক আছে? রিঅ্যাক্টিভিটি ডান কিনা সবাই বলো, রিঅ্যাক্টিভিটি ডান সবাই একটু বলো। টাইম কিভাবে চলে যায়, হ্যাঁ পড়াইতে আসছে কোন দিক দিয়ে যে টাইম যায়, বাবা গো বাবা। সো কিছু প্রশ্ন পড়ি, আসো। প্রথম প্রশ্ন, আসো যেহেতু রিঅ্যাক্টিভিটি পড়লাম, তাই একটা ভিডিও দেখলাম এর সাপেক্ষে। সোডিয়ামকে কেন কেরোসিনের নিচে রাখা হয় একটু বুঝো। সোডিয়ামকে কেন কেরোসিনের নিচে রাখা হয়? প্রশ্নটা লেখা হইলে সবাই ডান বইলো, ঠিক আছে? আচ্ছা ব্যাপারটা একটু বলি। সোডিয়াম তো দেখলাই হাইলি রিঅ্যাক্টিভ একটা এলিমেন্ট, একটু বুঝছো এটা কি হাইলি রিঅ্যাক্টিভ, না খুব দ্রুত বিক্রিয়া করে বাতাসের সংস্পর্শে। আরো যদি স্পেসিফিক ভাবে বলি, এরা কি বাতাসের সংস্পর্শে, মানে যখনই বাতাসের টাচে আসে তখন অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায়। কিভাবে দেখো, সোডিয়াম বাতাসে কি থাকে, অক্সিজেন না? তো সোডিয়াম কি করে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে। তো বাতাসে কি আছে, ঠিক আছে, বাতাসে কি আছে, ওকে, বাতাসে কি আছে খেয়াল করো, বাতাসে কি আছে, পানি আছে, জলীয় বাষ্প, ঠিক আছে? এই পানিটা কি জলীয় বাষ্প, বুঝো? এটা কিন্তু পানি না, বাতাসের জলীয় বাষ্প, বুঝো? আই রিপিট, এটা কি জলীয় বাষ্প, এটা কি জলীয় বাষ্প। সো এই সোডিয়াম অক্সাইড বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন করে। কি উৎপন্ন করে? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন করে। আচ্ছা বাতাসে কি কার্বন ডাই অক্সাইড আছে না? বাতাসে কি কার্বন ডাই অক্সাইড আছে কিনা বলো? পুরোটা এয়ারই তো। সো এই বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে। কি তৈরি করে? সোডিয়াম কার্বনেট তৈরি করে। তো আমরা যে ওই কালচে যে পদার্থটা দেখলাম একটু আগে, সোডিয়াম তো অ্যাকচুয়ালি দেখতে ধূসর মানে সাদা বর্ণের। তো আমরা একটু আগে ভিডিওতে কি একটা কালচে টাইপের প্রোডাক্ট দেখছি না, বা কালচে টাইপের মৌল দেখছি না, ঠিক আছে? কালো হয়ে যাচ্ছে, কাটার পরেও কালো হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মেইনলি সোডিয়াম কার্বনেটে পরিণত হয়ে যাচ্ছে। এখন কেরোসিনের নিচে কেন রাখা হয়? কেরোসিন হচ্ছে ভাইয়া আসক্তিহীন, এদেরকে কি বলা হয়, প্যারাফিন বলা হয়। এদেরকে কি বলা হয়? প্যারাফিন বা আসক্তিহীন বলা হয়। এরা কি আসক্তিহীন, ঠিক আছে? এরা কি মেইনলি আসক্তিহীন, বা এদেরকে প্যারাফিনও বলা হয়। যে অ্যালকেন যেগুলো আছে, কেরোসিন তো এক প্রকার অ্যালকেন, সো এরা কি ম্যাক্সিমামই আসক্তিহীন হয়। আসক্তিহীন মানে কি সহজে কারোর সাথে বিক্রিয়া করে না, সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। করে না। আবার এই যে সোডিয়াম খুব সহজে কেরোসিন ডুবে যায়, কারণ সোডিয়ামের যে ঘনত্বটা আছে, সোডিয়াম যদি কেরোসিনের ভিতরে ডুবে যায় তাহলে কার ঘনত্বটা বেশি, না কেরোসিনের ঘনত্ব? ঘনত্ব বেশি না কেরোসিনের ঘনত্বটা বেশি?
এখন দেখো তো ঠিক আছে কিনা, সবাই একটু বলো ঠিক আছে কিনা। নেট প্রবলেম ফেসবুকে ঠিক হয়েছে? সবাই একটু বলো ঠিক হয়েছে ফেসবুকে? ওকে, এখন ঠিক আছে। ঠিক আছে, ওকে, সামনে আসতেছি আমি। হ্যালো হ্যালো, দেখো তো এখন ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। তো একটু বলি, কোন জায়গা থেকে দেখতে পারতেছিলে না তোমরা, বলো তো কোন জায়গা থেকে আটকে গেছিল, একটু বলো তো ভাইয়াকে। আচ্ছা, ঘনত্ব। ধরো এই ঘনত্ব মনত্ব পেঁচানোর দরকার নেই। তো সোডিয়াম কি হয়, খুব সুন্দরভাবে কেরোসিনের ভিতরে নিমজ্জিত রাখা হয়। ধরো এই কেরোসিন, এটার ভিতরে সোডিয়ামকে রাখা হয়। কেন রাখা হয়? সোডিয়াম যেন বাতাসের সংস্পর্শে না আসতে পারে। সোডিয়াম কি কেরোসিনের ভিতরে ডুবে থাকে, তো সোডিয়াম যেন বাতাসের সংস্পর্শে না আসতে পারে, এই কারণে সোডিয়ামকে কি করা হয়, কেরোসিনের নিচে রাখা হয়। আর কেরোসিনের নিচে রাখা হইলে কেরোসিন তো বিক্রিয়া করবে না, কারণ কি সে আসক্তিহীন, সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, এই কারণে গাড়ির ফুয়েলেও কিন্তু কেরোসিন বা জেট ফুয়েলে কেরোসিন, এগুলো ঘর্ষণের ফলেও বিক্রিয়া টিক্রিয়া করে না। বুঝা গেছে? তো এই কারণে আমরা সোডিয়ামকে কি করি, কেরোসিনের নিচে নিমজ্জিত অবস্থায় রাখি। এটা খুবই পপুলার একটা প্রশ্ন, অনেকবার আসছে পরীক্ষা, অনেকবার। তোমাকে আমি বোর্ডের নাম মনে করো 10টা 15টা 20টা দেখাইতে পারবো। সো তুমি লিখবা এই সোডিয়াম কার্বনেট যেন তৈরি না হইতে পারে, যেন তৈরি না হতে পারে পারে তাই কেরোসিনের নিচে নিমজ্জিত রাখা হয়। এই আমি কি বেশি স্লো পড়াচ্ছি? আমি কি বেশি স্লো পড়াচ্ছি? একটু বইলো তো, ঠিক আছে? আমি কি বেশি স্লো পড়াচ্ছি? একটু বইলো, আমি যেন তোমরা যেন বুঝো, এই কারণে আমি ওইভাবেই পড়াচ্ছি। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ বেশি লাগবে না। পরীক্ষায় কোনটা দেখবে তোমার, দেখো কেমিস্ট্রির ব্যাপারটা তোমরা অনেকেই বুঝো না। ঠিক আছে, কেমিস্ট্রির ব্যাপারটা অনেকেই বুঝো না, যে হচ্ছে কি কোনটা মেইন, কোনটা লিখলে নাম্বার পাবা। মেইন জিনিসটা হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে এই যে এই রিঅ্যাকশনটা যদি পুরোটা লিখতে পারো, এটার উপরে তোমার হচ্ছে 90% মার্ক ডিপেন্ড করতেছে। এটা অনুধাবনেও আসে, প্রয়োগেও আসে। ওকে, সাউন্ড আসছে? এই ছুটির কিছু নাই, একটা মিনিট। ঠিক আছে, আমি একটা মিনিট সাউন্ড প্রবলেমটা সলভ করছি, আমি আসতেছি একটা মিনিট। ওকে, আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। ওকে, যাই হোক, আমি একটু বাইরে গেছিলাম, হ্যাঁ, প্রবলেম গুলো সলভ করতে। সাউন্ড এখন শোনা যায় তো? ওকে, সাউন্ড এখন শোনা যায় তো? ডান। ওকে, এখন আসো পরবর্তীটায় যাই। এইটা রিলেভেন্ট আরেকটা প্রশ্ন আসে, ধরো এই সোডিয়ামকে কেন কেরোসিনের নিচে রাখা হয়, এটা তো পড়লাম। সো কেন কেরোসিনের নিচে রাখা হয়, রিক্যাপটা কি একদম সুন্দর। সোডিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড, বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এই সোডিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে, তাই না?
সো এই যে সোডিয়াম কার্বনেট যেন তৈরি না হইতে পারে, ঠিক আছে, কারণ সোডিয়াম কার্বনেট কি কালচে হয়ে যায়, ঠিক আছে, সোডিয়ামের গুণগত মানটা নষ্ট করে দেয়। এই সোডিয়াম কার্বনেট যেন তৈরি হইতে না পারে, এই কারণে আমরা কি করি, কেরোসিনের নিচে রাখি দেই। কেরোসিনটা কি আসক্তিহীন বা প্যারাফিন বলা হয় এদেরকে, কারণ সহজে কারোর সাথে এরা বিক্রিয়া করে না, মানে অন্য এলিমেন্টের সাথে এরা বিক্রিয়া করতে চায় না। তো সোডিয়াম যখন কেরোসিনের নিচে ডুবাই রাখবো তখন এটা বাতাসের সংস্পর্শে আসবে না। এখন সেম রিলেভেন্ট আরেকটা প্রশ্ন আসে যে লিথিয়ামকে কেন কেরোসিনের নিচে না রাখা হয়, লিথিয়ামকে কেরোসিনে রাখা হয় না। কেরোসিনে না রেখে মোম দিয়ে, ঠিক আছে, মোম সদৃশ বা মোমের আবরণে রাখা হয়, ঠিক আছে, মোমের আবরণে রাখা হয়। কিসে রাখা হয়, মোমের আবরণে রাখা হয়। কি বললাম আবার একটু দেখো, লিথিয়ামকে কেন কেরোসিনে না রেখে, বুঝো, লিথিয়ামকে কি কেরোসিনের নিচে ডুবানো হয় না, এটা কি হয়, মোমের আবরণে আবৃত করে রাখা হয়, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে লিথিয়াম অনেক হালকা, লিথিয়াম কি খুবই হালকা, একদম সিম্পল উত্তর, বেশি কাহিনী নেই, লিথিয়াম কি হালকা। তো এটা কি হয় না, কেরোসিনের নিচে নিমজ্জিত হয় না, কেরোসিনের উপরে ভাসতে থাকে। ধরো এই যদি তোমার কেরোসিন হয়, এখানে দেখবা লিথিয়াম উপরে ভাসতেছে, পুরোপুরি ডুবে না। তো এটা তো আলটিমেটলি বাতাসের সংস্পর্শে আসতেছেই, ঠিক আছে। লিথিয়াম হালকা, এটা কেরোসিনে ডুবে না, দিন শেষে এটা কি করে, বাতাসের সংস্পর্শে তো আসতেছেই বাবা। তো বাতাসের সংস্পর্শে আসলে তো লাভ নাই। তো তোমরা জানবা যে মোমের আবরণ, মোমগুলা কি ওয়াক্স, ঠিক আছে, এরাও কিন্তু আসক্তিহীন। অ্যালকেনের যে কঠিন যে কার্বন 17 এর উপরে যারা আছে, কার্বন সংখ্যা 17 এর উপরে যারা আছে, তারা হচ্ছে মোম সদৃশ কঠিন পদার্থ বলা হয়। একটু বুঝো, অ্যালকেনের যারা কার্বন 17 এর উপরে, তোমরা ছোটবেলায় অ্যালকেন পড়ছিলা, একটু বইলো, ঠিক আছে, ছোটবেলায় অ্যালকেন পড়ছিলা। তো ওইখানে দেখবা অ্যালকেনের বলা হয়েছিল কার্বন 1 থেকে 4 যারা আছে, অ্যালকেনের ক্ষেত্রে আমরা জানি, দেখো অ্যালকেনের ক্ষেত্রে বলা হয়েছিল কার্বন 1 থেকে 4 যারা আছে তারা কি গ্যাসীয়, গ্যাস। কার্বন 5 থেকে 17 যারা আছে, ঠিক আছে, এরা হচ্ছে লিকুইড বা তরল। আর কার্বন 17 এর উপরে যারা আছে, 17 থেকে শেষ পর্যন্ত, এরা হচ্ছে মোম সদৃশ কঠিন পদার্থ, মানে এরা কঠিন সলিড পদার্থ, বাট মোমের মতো কঠিন পদার্থ। তোমরা তোমাদের বইয়ে দেখছিলে একটা কথা লেখা ছিল, অ্যালকেনদেরকে কি বলা হয়, অ্যালকেনদেরকে বলা হয় হচ্ছে প্যারাফিন। অ্যালকেনদেরকে কি বলা হয়, প্যারাফিন বা আসক্তিহীন, ঠিক আছে, আসক্তিহীন। তোমরা অ্যালকেনের প্রিপারেশন পড়লেও অ্যালকেনের রিঅ্যাকশন কিন্তু একটা ছাড়া বেশি একটা পড়ো নাই। অ্যালকেনের রিঅ্যাকশন খুবই কম, অ্যালকেন সহজে রিঅ্যাকশন করে না। তো এই কার্বন 17 কি মোম সদৃশ কঠিন পদার্থ। তো এরাও কি, মোম গুলা যেগুলা আছে এরাও কি আসক্তিহীন, বুঝতে পারছো, বা এদেরকে প্যারাফিন বলা হয়, বুঝা গেছে, এদেরকে কি বলা হয়, প্যারাফিন বলা হয়। ওকে ভাই, কেরোসিনে কেন আগুন ধরে ওইটা আলাদা হিসাব। এটা হচ্ছে স্পার্ক যখন দেবে, নিজেদের ভিতরে এনার্জিটা সহজে ট্রান্সফার করতে পারে একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলে, ওইটার সাথে হচ্ছে রিঅ্যাকশনের কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছো, এটা হচ্ছে ইন্টারনালি ঘটে, সাইফ। ওকে, 5 থেকে 15 বা 16 ওইটা লিকুইড, 16-র উপরে বা 17-র উপরে, এক একটা এক এক কিছু, বুঝে গেছে। না না, ভুল কিছুই না, তোমরা এই ডেটা নিয়ে আলোচনা করো না, ডেটা এক এক জায়গায় এক একটা দেওয়া আছে। কেমিস্ট্রির ক্ষেত্রে ব্যাপারগুলো কি, কোথাও 15 দেওয়া, কোথাও 16 দেওয়া, কোথাও 17 দেওয়া, বুঝা গেছে। সো 16 17 এগুলোতে ভ্যারি করে। সো ডেটা নিয়ে এগুলোতে ইয়াতে যাবে না, কারণ কেমিস্ট্রি তো মলিকিউলার পর্যায়ের একটা জিনিস। সো কার্বন 17-এর উপরে যারা আছে এদেরকে কি বলি আমরা, মোম সদৃশ কঠিন পদার্থ। সো একটা জিনিস মাথায় রাখবে, মোমগুলাও কি, এরাও কি আসক্তিহীন বা হচ্ছে কোনো বিক্রিয়া করে না, তো এই কারণে মোমের আবরণে রাখা হয়, বুঝা গেছে। এই কারণে বলবা লিথিয়াম হালকা, এইটা হচ্ছে মনে করো, লিথিয়াম যেহেতু হালকা, এটা কি করে, এটা হচ্ছে মনে করো কেরোসিনের উপর ভেসে থাকে এবং বাতাসের সংস্পর্শে এসে পড়ে। তো লিথিয়াম যেন বাতাসের সংস্পর্শে না আসে,
ঠিক আছে, এই কারণে আমরা কি করি, মোমের আবরণে আবৃত করে রাখি। এবং আমরা জানি মোম গুলাও হচ্ছে, এরা হচ্ছে অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত, এবং অ্যালকেন কি করে, এরা হচ্ছে আসক্তিহীন সচরাচর বা প্যারাফিন। এভাবে সুন্দর করে গুছাইয়া লিখবা, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? হ্যাঁ, সোডিয়ামকেও মোমের মধ্যে রাখবা, বাট কি দরকার আছে, এগুলো তো ব্যয়বহুল, বুঝো নাই? তুমি একটা মোমের আবরণের ভিতরে নিবে, এই জিনিসগুলা কি ব্যয়বহুল না? তুমি বলো, এই ব্যাপারগুলো কি ব্যয়বহুল কিনা? ঠিক আছে, তো এদেরকে সংরক্ষণ রাখার কিছু পদ্ধতি বুঝে গেছে, এদেরকে কি রাখার কিছু পদ্ধতি, সংরক্ষিত রাখার কিছু পদ্ধতি। আচ্ছা, আসো গ্রুপ 1 এর কিছু রিঅ্যাকশন পড়বো। ওকে, গ্রুপ 1 এর কিছু রিঅ্যাকশন পড়বো। সো 4 ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি? 4টা ক্যাটাগরি। দেখো বুঝো ব্যাপারগুলা। প্রথমটা হচ্ছে, আমরা তো জানি পানির সাথে বিক্রিয়া, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া এবং হ্যালোজেনের সাথে বিক্রিয়া। কার কার সাথে বিক্রিয়া করবে একটু বুঝো। পানি, হাইড্রোজেন, অক্সিজেন আর হ্যালোজেন। একটু খেয়াল করো। সো এরা, ধরো এম দ্বারা আমি কি বুঝাবো একটু বুঝাই, অনেকে কনফিউজড হয়ে যাও। এম দ্বারা বুঝাবো হচ্ছে, এই যে গ্রুপ 1 এর মৌলগুলা, এটা লিথিয়াম হইতে পারে, এটা সোডিয়াম হইতে পারে, এটা পটাশিয়াম হইতে পারে, এটা রুবিডিয়াম হইতে পারে, এটা সিজিয়াম হইতে পারে। ফ্রান্সিয়াম নিয়ে আমরা আলোচনায় আসতেছি না, হ্যাঁ? এটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলা কিছু আসতে পারে। ওকে, হ্যাঁ, স্টাডি প্ল্যানার দিব, মাত্র শুরু করছো তো, শুরু করো, তারপরে সবকিছু দেওয়া হবে। ফিজিক্সেরটা দেওয়া হয়ে গেছে? ওকে, ফিজিক্সেরটা দেওয়া হয়ে গেছে? ফিজিক্সেরটা তো দেয় নাই, ফিজিক্স কেমিস্ট্রি একসাথেই পাবে, বুঝে গেছে? তো তাড়াহুড়া করো না, সবকিছুতে তাড়াহুড়ার কিছু নাই, মাত্র পড়াটা শুরু হইছে, শুরু করো। ওকে, সো এরা কি করে, এই এম দ্বারা আমি কি বুঝাবো, যেখানে এম লিখবো সেটা বুঝবো এটা লিথিয়াম হইতে পারে, সোডিয়াম হইতে পারে, ঠিক আছে, এটা পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম হইতে পারে, বুঝে গেছে? সো এরা কি করে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এরা কি গঠন করে, হাইড্রাইড গঠন করে। এরা কি গঠন করে, হাইড্রাইড গঠন করে, হাইড্রাইড। ওকে, এরা কি গঠন করে, হাইড্রাইড গঠন করে। হাইড্রাইডটা কেমন, ধরো লিথিয়াম প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রাইড গঠন করে। আচ্ছা, একজন একটা খুব সুন্দর প্রশ্ন করছে, ভাই হাইড্রোজেন আসবে না কেন? দেখো হাইড্রোজেন কেন আসবে না, খুব সহজে বলি, ঠিক আছে, খুব সহজে বলি। এই যে এরা কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যখনই শেষে আম দেখবা সেটা কি ধাতু, সেটা কি ধাতু। আর হাইড্রোজেনটা কি, হাইড্রোজেনটা হচ্ছে অধাতু। হাইড্রোজেন কি পড়ছি আমরা, অধাতু পড়ছি, বুঝা গেছে? মেইন রিজন এইটাই। এরা সবাই কি করবে, একটা করে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে, হাইড্রোজেনও হবে, বাট এরা কি করবে, খুব সহজে আরেকজনের সাথে বিক্রিয়া করে ফেলবে। এই কারণে দেখো প্রথম বিক্রিয়াটাই কি, এই ধাতু আর অধাতুর ভিতরে দেখাইছি, ঠিক আছে, ধাতু আর অধাতুর ভিতরে দেখাইছি, বুঝা গেছে? ওকে, ধাতু আর অধাতুর ভিতরেই প্রথমটা দেখাইলাম। এই কারণে হাইড্রোজেনটা নাই, এই কারণে কি নাই ভাইয়া, হাইড্রোজেনটা নাই, বুঝতে পারছি আমরা? এই কারণে কি নাই, আমাদের হাইড্রোজেনটা নাই। ওকে, ওকে, এখন আসো, সো এটা তুমি সমতাকরণ করতে পারো যে হাইড্রোজেন এখানে কয়টা ছিল, দুইটা, এখানে 2 দিয়ে দিলা, লিথিয়াম 2 মোল, বুঝে গেছে? সো এইখানে তোমার মেইন সূত্রটা, এম প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি গঠন করবে, এমএইচ গঠন করবে। এম প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করবে, এমএইচ তৈরি করবে। এটা সমতাকরণ করতে পারো, ঠিক আছে। এমএইচটাকে কি বলা হয়, হাইড্রেট বলা হয়। সমতাকরণ তুমি এইভাবে করে রাখতে পারো যে এইটা 2 মোল ছিল, এখানে 2, এখানে 2 দিয়ে দিতে পারো। তো তুমি যদি এই বিক্রিয়াটা দেখো, এটা একেবারে সহজ, মানে বেসিক জানলে সবই সহজ।
সোডিয়ামের সাথে হাইড্রোজেন দাও, সেম ভাবে তোমার কি হবে, সোডিয়াম হাইড্রাইড, তুমি সমতা করে দিবা। তারপর রুবিডিয়ামের সাথে হাইড্রোজেন দিতে পারো, রুবিডিয়াম হাইড্রাইড। বুঝে গেছে? ব্যাপার না, একটা বুঝলে সব পারা যাবে। সো হাইড্রোজেনের সাথে যে রিঅ্যাকশন গুলা ভাইয়া দেখাইলাম, এটা আশা করি বাচ্চা থেকে বাচ্চাও পারবে। এটা কোনো আহামরি কিছু না, এটা আহামরি কঠিন কিছু না। এখন আসো, হাইড্রোজেন গেল। এখন আমরা যদি হচ্ছে পানির সাথে বিক্রিয়া দেখাই, M প্লাস ওয়াটার, M প্লাস ওয়াটার পানির সাথে বিক্রিয়া করাইলে কি হবে বলো? পানির সাথে বিক্রিয়া করলে কি হবে? দেখো, বিক্রিয়া কোনো কিছুই মুখস্থ করা লাগবে না, হ্যাঁ, বিক্রিয়া কোনো কিছুই মুখস্থ করা লাগবে না, জাস্ট একটা টেকনিকেই শিখে ফেলবে। দেখো এখানে কি হবে, MOH হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। কিভাবে হচ্ছে ভাইয়া? দেখো বিক্রিয়াগুলো বোঝাটা জরুরি আমাদের। দেখো এম কি আসবে, ক্যাটায়ন নিয়ে আসবে না? কারণ ধরো এই যে লিথিয়াম, লিথিয়াম কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে তো সে প্লাস হবে, লিথিয়াম প্লাস, তাই না? লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে কি হবে, লিথিয়াম প্লাস হবে। তুমি পানিকে ভাঙাইলে আমরা কি পাই বলতো? H প্লাস আর OH মাইনাস পাই না? পানিকে ভাঙাইলে কি পাই? H প্লাস আর OH মাইনাস পাই। বুঝা গেছে? পানিকে ভাঙাইলে আমরা কি পাই? H প্লাস আর OH মাইনাস পাই, ঠিক কিনা? ওকে, সো এখন খেয়াল করো এই M প্লাসটা এটা কার সাথে যুক্ত হবে? H প্লাস এর সাথে যুক্ত হবে না OH মাইনাস এর সাথে যুক্ত হবে? দেখো মুখস্থের কিছু না, অনেক বাচ্চা কাচ্চা আছে এগুলো না বুঝো মুখস্থ করো। প্লাস অলওয়েজ মাইনাসের সাথে যুক্ত হবে, আজীবন মাথায় রাখবা। ভালোর সাথে খারাপ যাবে, বুঝে গেছে? প্লাসের সাথে মাইনাস যাবে, একটু আগে বুঝাইছিলাম একটা গল্প দিয়ে। M প্লাস কার কাছে যাবে? OH মাইনাস এর কাছে যাবে। সো লিথিয়াম প্লাস প্লাস OH মাইনাস, ঠিক আছে? এরা দুইজন মিলে কি গঠন করবে? লিথিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। আসছে আমার MOH। আর এই হাইড্রোজেন কি একা একা বসে থাকবে? সে কি হবে? হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যাবে। ওই যে একটু আগে যে বিক্রিয়াটা দেখতেছিলাম, মনে আছে? ঠিক আছে, ঠিক আছে, একটু আগে যে একটা বিক্রিয়াটা দেখতেছিলাম, মনে আছে কিনা বলতো? যে ওই যে একটা ধোয়া ধোয়া, ভাই একটা পজ করে দেখাইছি, মানে আজকের ক্লাসের অনেকাংশই কিন্তু আমি ওই ভিডিও দিয়ে তোমারে কভার করে ফেলছি। আমি হয়তোবা অনেক পুরাতন একটা ভিডিও দেখাইছি, অনেক খারাপ রেজলিউশনের একটা ভিডিও দেখাইছি, বাট আজকের ক্লাসের পুরো ভিজুয়ালাইজেশন ওই 2 থেকে 2.5 মিনিটের ভিডিওটাতে ছিল। মানে সবগুলা জিনিস তুমি আজকে কল্পনা করতে পারতেছো। আজকের ক্লাসটা অন্য দিনের ক্লাসের মতো না, তোমার আমি যা বলতেছি তুমি কল্পনা করতে পারতেছো। পানির উপরে একটা ধোঁয়া বেরোচ্ছিল, ওইটা কি? ওইটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যাচ্ছিল। তার মানে কি তোমার মাথায় একটা থিঙ্কিং আসলো যে ভাইয়া এই যে বেসটা, ক্ষারটা, মানে লিথিয়াম হাইড্রোক্সাইডটা একটা ক্ষার, বা হচ্ছে এই MOH এটা তো একটা ক্ষার, এই ক্ষারটা কোথায় রয়ে গেছে? পানিতেই রয়ে গেছে। বুঝে গেছে? এই ক্ষারটা কোথায় রয়ে গেছে? পানিতেই রয়ে গেছে। ওকে, এই ক্ষারটা কই রয়ে গেছে? পানিতেই রয়ে গেছে। তো এটা নিয়ে প্যারা পাওয়ার কিছু নাই, বা এটা নিয়ে চাপের কিছু নাই। আল্লাহিয়ান বলছে প্রিমিয়াম ক্লাস, এই বেটা প্রিমিয়াম নিয়ে কিছু বলবা? এটা হচ্ছে নোবেল ক্লাস, নোবেল ক্লাস, বুঝা গেছে? প্রিমিয়াম আমরা গণি না, ওকে? ঠিক আছে, প্রিমিয়াম বলবো বায়োলজি, দুর্বল সাবজেক্টকে, হ্যাঁ, মুখস্থের সাবজেক্ট, ঠিক আছে? আসো সামনে যাই, খেয়াল করো, লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, ঠিক আছে, বিক্রিয়া করে আমরা কি বলবো? এটা এই জিনিসটা তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যাবে। তো এখন তোমাকে যদি বলা হয় সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া, তাহলে তুমি কি বলবা? সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, তাই না? হাইড্রোজেন গ্যাস। তোমাকে যদি বলে পটাশিয়ামের সাথে পানির বিক্রিয়া, পারবা কিনা? কি বলবো? একটা ক্ষার তৈরি হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা কি একটা ক্ষার, বেস। এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি একটা বেস। এই অ্যাসিড বেস পড়ছো তোমরা এসএসসি তে? এটা কি বলা হয়? বেস বা ক্ষার, ঠিক আছে? এটা কি বলা হয়? বেস বা ক্ষার। অ্যাসিড বেস পড়ো নাই? তোমরা চিনো তো অ্যাসিড কি, বেস কি, ঠিক আছে? নাম শুনছো? আচ্ছা, বেস বা ক্ষার জিনিসটা কি? যারা হচ্ছে এক কথায় বলতে গেলে ক্ষার জিনিসটা কি? যে আমরা সাবান ইউজ করি, সাবান, ঠিক আছে? বাসায় সাবান ইউজ করো, একটু পিচ্ছিল পিচ্ছিল সাবান ইউজ করি কিনা, ঠিক আছে? তো
সো এইগুলাকে কি বলা হয়? ক্ষার বলা হয়। সোপ, ক্ষার, বেস। বুঝে গেছে? সো পৃথিবীতে যেখানে হাইড্রোক্সাইড দেখবা, পৃথিবীতে যেখানেই হাইড্রোক্সাইড দেখবা, যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দান করে, ঠিক আছে, সেগুলোই কি? ক্ষার। বুঝতে পারছো? পৃথিবীতে যেখানেই হাইড্রোক্সাইড দেখবা সেগুলো কি? ক্ষার। বুঝে গেছে? তো এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এটাও কি? ক্ষার। সাথে কি? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস। এটাকে হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যাবে। তো সোডিয়াম গেল, পটাশিয়াম গেল। তারপর রুবিডিয়ামের ক্ষেত্রে, সিজিয়ামের ক্ষেত্রে পারবা তো একই জিনিস, বারবার এক জিনিস পড়ে আর করার কিছু দরকার নেই। আচ্ছা ভাই, অ্যালকোহল কি বেস? না, অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ, এটা অ্যাসিডও না বেইজও না। এই হিমাদ্রি দাস ভাই, তোমার ছুটি দরকার কেন? তোমার যদি কোনো ইমার্জেন্সি কাজ থাকে তুমি চলে যাও, আমাদের ক্লাসগুলো 1.5 ঘন্টা হয় ভাই, বেশি পড়াই না, অল্প অল্প পড়াই। ওকে, সো এখানে ছুটি চাই না, দরকার হলে তোমরা রেকর্ড করো, বাট আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেট গুলো ফুলফিল করে দাও। ওকে ওকে, তারপর আসো, আমরা হচ্ছে দুইটা দেখলাম, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া। এখন আসো হ্যালোজেনের সাথে বিক্রিয়া। বুঝছো? M প্লাস ক্লোরিন, হ্যালোজেন, ঠিক আছে, হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই হইতে পারে, ক্লোরিনটা বেশি সুইটেবল, ঠিক আছে। তো এখানে কি হয়? MCl তৈরি হয়। কি তৈরি হয়? MCl তৈরি হয়। M প্লাস ক্লোরিন এরা কি তৈরি করবে? সুন্দরভাবে MCl বা MX তৈরি করবে। বা আরো সহজে যদি বলো, এখানে হচ্ছে ক্লোরিন না দিয়ে হ্যালোজেন দাও, হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপকে X দ্বারা প্রকাশ করা হয়। হ্যালোজেনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা কি? হ্যালোজেন। হ্যালোজেন প্রথম দিকে অনেক ভাঙায় পড়াচ্ছি। সো এটাকে কি তৈরি হবে? হ্যালাইড তৈরি হবে। এটাকে কি বলা হয়? হ্যালাইড, ঠিক আছে, হ্যালাইড, ধাতব হ্যালাইড, ঠিক আছে। সো ব্যাপারটা দেখো, ব্যাপারটা কিরকম? সোডিয়াম, বুঝছো, সোডিয়াম প্লাস আমরা যদি বলি এখানে ক্লোরিন, বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। তবে আমি যদি বলি হচ্ছে এইখানে পটাশিয়াম প্লাস ক্লোরিন, বিক্রিয়া করে কি তৈরি করবে? পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আমি যদি বলি রুবিডিয়াম প্লাস ক্লোরিন, কি তৈরি করবে? রুবিডিয়াম ক্লোরাইড। বিক্রিয়াগুলো কি কঠিন? বিক্রিয়াগুলো কি কঠিন? একদম সহজ না? একদম সহজ কিনা দেখো, পড়ালেখা কিন্তু কঠিন বানাচ্ছি না ভাইয়া, একদম সহজই বানাচ্ছি তোমাদের জন্য। ওকে, পড়ালেখা একদম সহজ, কঠিন বলতে কিছু নাই দুনিয়াতে। এগুলো কি? রুবিডিয়াম ক্লোরাইড। ওকে, সো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। ওটা ব্যালেন্স করে নিবা, ক্লোরিন সমতাকরণ করে নিবা। এখানে আরেকটা ক্লোরিন কোথাও যায় না, এখানে সমতাকরণ করে নিতে পারো, ঠিক আছে। ধরো এখানে ক্লোরিন 2টা না, এখানে 2 দিয়ে দিলা, এখানে 2 দিয়ে দিলা, সমতাকরণ হয়ে গেছে। 2 2 2 2 সমতাকরণ করে নিতে পারো। বুঝে গেছে? যখন দেখবা কোনো কিছু মিলতেছে না, সমতা কম্পালসারি না। বুঝে গেছে? গেমিং তৌসিফ, সমতা কম্পালসারি না। বুঝে গেছে? সমতা কম্পালসারি না, বাট করলে ভালো, কঠিন না। সমতা করা কঠিন না, বাট করলে ভালো। সমতা কঠিন না, বাট করলে ভালো, মানে কনফিউশন থাকে না। যেমন কোন চ্যাপ্টার গুলোতে সমতাকরণ মাস্ট, তোমাদের একটু চ্যাপ্টার গুলা বলি। যখন রাসায়নিক পরিবর্তন করবা, রাসায়নিক পরিবর্তন, এই একটা চ্যাপ্টার আছে তোমাদের, কত? এটা ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার, চ্যাপ্টার 4। তারপরে তুমি যখন পরিমাণগত রসায়ন করবা, পরিমাণগত রসায়ন, এই দুইটা চ্যাপ্টারে যাই পড়বা সমতা মাস্ট। বুঝে গেছে? এই দুইটা চ্যাপ্টারে কি? সমতা মাস্ট, সমতা মাস্ট। ওকে, এই দুইটা চ্যাপ্টারে কি? সমতা মাস্ট। একটা কি? কেমিক্যাল চেঞ্জ, আর একটা কি? কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। এখন তুমি কি পড়তেছো? সঞ্জয় দাদা কোনটা পড়াচ্ছে? কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। অর্গানিকেও সমতা লাগে না। সঞ্জয় দাদা কোনটা পড়াচ্ছে? কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। দেখো, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, মানে তুমি কোয়ালিটি মানে গুণগত মান যাচাই করতেছো, গুণগত মান যাচাই করতেছো। আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, আরেকটা তুমি কি করবা? কোয়ান্টিটেটিভ, মানে পরিমাণ নিয়ে আলোচনা করবা, কতটুকু পরিমাণ বা কতটুকু নিচ্ছ, ওইটাই। বুঝতে পারছো? বা কোয়ান্টিটেটিভ কে স্টাইকিওমেট্রিও বলা হয়। আসো সামনে যাই আমরা। পরবর্তী পেজে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট 5 স্টার। কয় স্টার?
যখনই বলছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যখনই 5 স্টার কিছু বলবো তার মানে কি ওটা পরীক্ষা আসবেই। যখনই 5 স্টার কিছু বলবো, ঠিক আছে, ওইটা পরীক্ষায় আসবে। অক্সিজেনের সাথে বিক্রিয়া M প্লাস অক্সিজেন, এইখানে কি কি তৈরি হইতে পারে? এটা অনেক কিছু তৈরি হইতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের M2O তৈরি হইতে পারে, আমাদের MO2 তৈরি হইতে পারে, ঠিক আছে। তারপর আমাদের তৈরি হইতে পারে MO, ঠিক আছে। কি কি তৈরি হইতে পারে? MO, M2O, MO2। এটা কি বুঝলাম না, বুঝে গেছে? এটা বুঝলামই না, কি লিখলেন ভাই? কিচ্ছু বুঝলাম না, মাথায় কিছু ঢুকলো না। M2O কি, MO2 কি, আর হচ্ছে MO কি? তো তোমরা জারণ মান বের করতে পারো। জারণ মান, তোমরা কেউ জারণ মান বের করা শিখছো? অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার বের করা শিখছো? অক্সিডেশন নাম্বার, জারণ মান বের করা শিখছো? ওকে, মাশাআল্লাহ। সো এই যে তিনটা জায়গায় ধরো হচ্ছে আমি সোডিয়াম, সোডিয়াম তো গ্রুপ 1 এ আছে, তাই না? গ্রুপ 1 এ যারা আছে প্রত্যেকের জারণ মান কি 1। আচ্ছা, ধরো আমি হচ্ছে ওই রকম ভাবে লিখলাম N2O, NO2 আর NO। ধরো যদি এটা মানে জাস্ট কথার কথা, এক্সাম্পল, জাস্ট কথার কথা, এক্সাম্পল। হ্যাঁ, এই প্রত্যেক ক্ষেত্রে আমি অক্সিজেনের জারণ মান বের করব। প্রত্যেক ক্ষেত্রে কি করব? অক্সিজেনের জারণ মান বের করব। কি, কার জারণ মান? অক্সিজেনের জারণ মান বের করব। দেখো এখানে কি সোডিয়াম +1 × 2, অক্সিজেনের জারণ মান বের করতেছি x = 0। তো এখান থেকে x = কত আসতেছে? -2। এখানে x = কত আসতেছে? -2। আবার দেখো এখানে n এর মান কত বুঝছো? n এর মান কত? সোডিয়াম Na, আমি নাইট্রোজেন লিখে ফেলছি পরে, এগুলো দুইটাই কি হবে? সোডিয়াম। এখানে সোডিয়ামের জারণ মান কত? 1 + 2x = 0। তাহলে এখানে x = কত আসছে? -1/2। ওকে, তারপর দেখো NaO, এখানে সোডিয়ামের জারণ মান +1 + x = 0। x = আমরা কি বলবো? -1। x = কি বলবো? -1। আচ্ছা, x এর মান যদি একটু বুঝো, x এর মান যদি -2 হয়, এটা হচ্ছে সাধারণ অক্সাইড, মানে অক্সিজেনের জারণ মান -2 হইলে এটাকে কি বলা হয়? সাধারণ অক্সাইড বলা হয়। কি বলা হয়? সাধারণ অক্সাইড। x এর মান যদি -1/2 হয়, এটাকে বলা হয় সুপার অক্সাইড। সুপার অক্সাইড। x এর মান যদি -1 হয়, এটাকে বলা হয় পার অক্সাইড। পার অক্সাইড। তোমরা এই H2O2 এটাকে কি বলো? হাইড্রোজেন পার অক্সাইড বলো না? H2O2 এটাকে কি বলো তোমরা? হাইড্রোজেন পার অক্সাইড বলো কিনা? বলো, H2O2 কে তোমরা হাইড্রোজেন পার অক্সাইড বলো কিনা? তো ব্যাপারটা খেয়াল করো, এটা জাস্ট কথার কথা, এটা কিন্তু হয়ই নাই। সোডিয়াম NaO যে পার অক্সাইড ভাই লিখছি, এটা হয় নাই, Na2O2 হবে, নাহলে মিলেই না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে 2 + 2x। সো একটু খেয়াল করো, H2O2 এটাকে তোমরা কি বলো? হাইড্রোজেন পারঅক্সাইড। এটাকে কি বলো? হাইড্রোজেন পারঅক্সাইড। আমার লেখা বুঝতেছো তো? আমি একটু ছোট ছোট করে লিখি, লেখা বুঝো তো তোমরা? হাইড্রোজেন পারঅক্সাইড একটু বইলো, মানে তোমাদের সাথে নিউলি যাত্রা শুরু তো। এটাকে কি বলি আমরা? হাইড্রোজেন পারঅক্সাইড বলি। তো এখানে অক্সিজেনের জারণ মান কত দেখো? 2 + 2x = 0। x = আমরা কি বলবো? -1। x = -1 কিনা? হাইড্রোজেন পারঅক্সাইড। তো এইখানে এই M অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার সাধারণ অক্সাইডও তৈরি করে, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার পারঅক্সাইডও তৈরি করে, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সুপার অক্সাইডও তৈরি করে। এখন কারা সাধারণ অক্সাইড, কারা পারঅক্সাইড, কারা সুপার অক্সাইড তৈরি করে, এটা আমাদের জানার বিষয়।
ঠিক আছে, কারা সাধারণ অক্সাইড, কারা পারঅক্সাইড, কারা সুপার অক্সাইড তৈরি করে, সেটাই আমাদের জানার বিষয়। আসো দেখো, লিথিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি গঠন করে? এখানে অক্সিজেনের জারণ মান কত বলো? এখানে অক্সিজেনের জারণ মান কত তোমরাই বলো। তারপর দেখো, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি গঠন করে? রুবিডিয়াম অক্সিজেন, লেখো আগে, শুধু লেখো। প্রত্যেকটা অক্সিজেনের জারণ মান দেখি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে অক্সিজেনের জারণ মান কত দেখো, লিথিয়াম কত +2, x = -2, সাধারণ অক্সাইড। এখানে অক্সিজেনের জারণ মান কত -1, এখানে অক্সিজেনের জারণ মান কত? সবগুলোর ক্ষেত্রেই -1/2। তুমি একটু মিলিয়ে দেখো, সবগুলোর ক্ষেত্রেই কি -1/2। তার মানে কি এটা কি সাধারণ অক্সাইড? সাধারণ অক্সাইড। এখানে মেন রিজনটা কি? সক্রিয়তা। এটা হচ্ছে পারঅক্সাইড, অক্সাইড। আর বাকি সবাই যত নিচের দিকে যাবে সুপার অক্সাইড তৈরি করবে, সুপার অক্সাইড তৈরি করবে। বাকি সবাই যত নিচের দিকে যাবে সবাই কি তৈরি করবে? সুপার অক্সাইড তৈরি করবে। এটার মেন রিজনটা কি? মেন রিজনটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। বুঝা গেছে? আচ্ছা, তোমাদের একটা সুন্দর প্রশ্ন, ভাইয়া পটাশিয়াম, ঠিক আছে, তোমরা বলতেছো হচ্ছে KO2, KO2 কি হবে? দেখো KO2 কি হবে, দেখো KO2 কি হবে? KO2 একটু বুঝো, x + 2x, পটাশিয়াম কত +1 না? 1। আর অক্সিজেন কয়টা আছে? দুইটা, 2x = 0, x = কি আসবে? -1/2, -1/2 হইলে আমরা বলবো সুপার অক্সাইড। সো এইগুলা লিথিয়াম কি করে? সাধারণ অক্সাইড তৈরি করে, সোডিয়াম পারঅক্সাইড তৈরি করে, আর বাকি সবাই সুপার অক্সাইড তৈরি করে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এরা কি ভাই সাধারণ অক্সাইড বা পারঅক্সাইড তৈরি করে না? এরা সাধারণ অক্সাইড পারঅক্সাইডও তৈরি করে, বাট ওইটার পরিমাণটা খুবই কম থাকে। এই কারণে মেজর পায় কোনটা? মেজর পায় হচ্ছে এই যে সুপার অক্সাইডটা। মেজর পায় কোনটা? ঠিক আছে, সুপার অক্সাইডটাই পায়। আচ্ছা, Na2O2 টা কি ঠিক? অবশ্যই ঠিক, নাইলে এটা তো পারঅক্সাইড, বুঝো নাই? Na2O2, ঠিক আছে। Na2O2 টা কি পারঅক্সাইড, নাইলে পারঅক্সাইড হবে না। কেন? দেখো দেখো হাইড্রোজেন কয়টা? দুইটা, প্লাস 2x = কি 0, x = কি -1। তার মানে কি এটা কি পারঅক্সাইড? বুঝা গেছে? এটা কি পারঅক্সাইড। সুপার অক্সাইড যখন বলবা KO2, দ্যাট মিন্স কি সুপার অক্সাইড। সবগুলাই ঠিক আছে, ভুল কিছু লিখি নাই ভাই, বুঝা গেছে? KO2। আর Li2O টা দেখো, এটা কি সাধারণ অক্সাইড, লিথিয়াম অক্সাইড। এটা কি সাধারণ অক্সাইড। কেন Li2O লিখলাম? x = দেখো +1 × 2, ঠিক আছে, +x, x = কি হইতে হবে? x = যদি -2 হয়, টোটালটা কি 0, তখন বলবো এটা সাধারণ অক্সাইড। তাহলে দেখো সাধারণ অক্সাইড কি? Li2O, এটা কি সাধারণ অক্সাইড। পারঅক্সাইড কি? সোডিয়াম প্লাস অক্সিজেন, সোডিয়াম পারঅক্সাইড, ঠিক আছে। বাকি সবাই কি সুপার অক্সাইড তৈরি করে। তো কিভাবে বুঝবা? জাস্ট হচ্ছে অক্সিজেনের জারণ মান দিয়ে। বুঝা গেছে? জাস্ট অক্সিজেনের জারণ মান দিয়ে। আচ্ছা, NaO হলো না কেন সোহিল? ঠিক আছে, NaO হলো না কেন? দেখো NaO কেন হবে? অক্সিজেন কত? সোডিয়াম কি আকারে আসে? +1, আর অক্সিজেন কত? -2। বুঝছো? আমাদের যৌগগুলো কিভাবে গঠিত হয়? এই একটা, এই -2টাকে ফুলফিল করার জন্য, মানে -2 মানে কি? অক্সিজেন দুইটা +1 এর সাথে যুক্ত হইতে পারবে। -2 মিন্স কি? অক্সিজেন দুইটা +1 এর সাথে যুক্ত হইতে পারবে। বুঝা গেছে? সো এখানে আধান একটা বড় ফ্যাক্টর। বুঝা গেছে? আধান একটা
বড় ফ্যাক্টর। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, সোডিয়ামের কি +1, অক্সিজেনের -2। ওকে, হাইড্রোজেন পারঅক্সাইড আমরা তো হাইড্রোজেন আনেই নাই অধাতুরে, আমরা এতক্ষণ কি অধাতু নিয়ে পড়তেছি, পড়েই নাই। ওকে, আচ্ছা K2O হয়, বাট হচ্ছে মেইন কোনটা তৈরি করে ওইটা আমাদের পড়তে হবে, বুঝা গেছে? এই পটাশিয়াম সাধারণ অক্সাইড, সুপার অক্সাইড, পার অক্সাইড সবই তৈরি করে, বাট প্রধান কোনটা, এরা সুপার অক্সাইড তৈরি করে সবচেয়ে বেশি পরিমাণে, কারণ এদের রিঅ্যাক্টিভিটি বেশি। দেখো উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বাড়ে না কমে, তোমরা একটু বলো, উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বাড়ে না কমে? সবাই একটু বলো আমার সাথে। উপর থেকে নিচে গেলে আমরা জানি সক্রিয়তাটা বাড়ে, নাইস কিনা? মাশাআল্লাহ, উপর থেকে নিচে গেলে আমরা জানি সক্রিয়তাটা বাড়ে। এখন যে যত বেশি সক্রিয় তার সুপার অক্সাইড গঠন করার প্রবণতা তত বেশি। আমার কথা শুনো, যে যত বেশি সক্রিয় তার সুপার অক্সাইড গঠন করার প্রবণতাটা বেশি। তো লিথিয়াম কম সক্রিয়, তাই সে সাধারণ অক্সাইডই তৈরি করতে পারে। তারপর সোডিয়াম আরেকটু বেশি সক্রিয়, সে সাধারণ অক্সাইডও তৈরি করে, পার অক্সাইডও তৈরি করে, বাট প্রায়োরিটি পাবে কোনটা? পার অক্সাইডটা, বুঝা গেছে? পার অক্সাইডটাই প্রায়োরিটি পাবে। তারপর দেখো এই যে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা কি গঠন করে? এরা হচ্ছে সক্রিয়তা অনেক বেশি, এরা কি করে? সুপার অক্সাইড গঠন করে। এখন সবাই বলো বুঝছো কিনা, সবাই বলো বুঝছো কিনা? মাথায় ঢুকছে? সবার মাথায় ঢুকছে? ওকে, মাশাআল্লাহ। সো আজকে আর প্রেশার না দেই, কালকে কয়টায়? কালকে সকাল 9টায় ক্লাস। কালকে কয়টায় ক্লাস? সকাল 9টায় ক্লাস। তো আমি তারপরে একটা পোল দিয়ে গ্রুপে বুঝাইয়া দিচ্ছি কালকে 9টায় ইনশাল্লাহ কারো কোনো প্রবলেম হবে কিনা। তো তোমরা সবাই যারা ক্লাস করবা সবাই ভোট দিয়ে দিও, ইনশাল্লাহ 9টায় করব। প্রায় 10টায় দিতাম, বাট আমি বলছি যে আমি দেশের বাইরে যাব, তো আমার কিছু কাজ আছে, নাহলে তো আমি 10টায় দিতে পারতাম, বুঝো নাই? এখন অফিস আওয়ার কতক্ষণ থাকে? দেখা গেছে 10টা থেকে অফিসের কাজগুলো শুরু হয়, অল্প সময়। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। সকাল 10টায়, সকাল 9টায় ক্লাস। আগামীকাল সকাল 9টায় ক্লাস। আই রিপিট, আগামীকাল সকাল 9টায় ক্লাস। টাটা।